বলের সাম্যাবস্থা বা ইকুইলিব্রিয়াম অফ ফোর্স এর মানে হচ্ছে যদি কোনো একটা বস্তুর উপর আমরা এমনভাবে কতগুলো বল প্রয়োগ করি, হতে পারে সেটা দুই বা ততোধিক বল, দ্যাট মিন্স একটা বল প্রয়োগ করা যাবে না, দুটো বা তার বেশি বল প্রয়োগ করতে হবে। তখন এই বস্তুটা যেরকম আছে সেরকমই যদি থাকতে চায়, বা বস্তুটা বলতে পারি স্থির থাকতে পারে অথবা গতিশীল থাকতে পারে, যেভাবে থাকুক না কেন, সে যদি সবসময় একই রকমভাবে থাকে তাহলে আমি বলতে পারি ওই বস্তুর উপর একটা বলের সাম্যাবস্থা কাজ করছে বা ইকুইলিব্রিয়াম অফ ফোর্স কাজ করছে ওই বস্তুর উপর। খেয়াল করে দেখো, আমাদের এখানে একজন মানুষ একটা দেয়ালকে ঠেলছে, তো দেয়ালকে সে কিন্তু একদম একটা নির্দিষ্ট দিকে ঠেলছে, মানে হচ্ছে বল প্রয়োগ করছে। তো দেয়ালকে যখন বল প্রয়োগ করা হয় দেয়ালটা কিন্তু নড়বে না, কেননা দেয়ালটা এখন স্থির। তার মানে এই মানুষটা যখন বল প্রয়োগ করছে দেয়ালের উপর, দেয়ালটা যেহেতু নড়ছে না, তার মানে বলা যায় দেয়ালের মধ্যে একটা বলের সাম্যাবস্থা কাজ করছে। যেমন দেয়ালের মধ্যে আমি দেখতে পাচ্ছি নিচ বরাবর একটা ওজন বল কাজ করে, আবার যখন মানুষটা দেয়ালকে ঠেলছে তখন এই বরাবর আমাদের বলতে পারি একটা বল কাজ করে। ধরো এই পরিমাণ বলে এই মানুষটা দেয়ালটাকে ঠেলছে, তারপরে কিন্তু দেয়ালটা আমাদের নড়ছে না। দেয়ালটা নড়ছে মানে হচ্ছে কি, দেয়ালের যে বেগটা সেটা কিন্তু শূন্য। দেয়ালের যদি বেগ শূন্য হয়, আমি বলতে পারি দেয়ালের যে ত্বরণ বা অ্যাক্সিলারেশন সেটাও কি শূন্য। তাহলে যখন কোনো একটা বস্তুর জন্য আমাদের এই কন্ডিশনগুলো কাজ করবে, দ্যাট মিন্স বস্তুটার মধ্যে কোনো পরিবর্তন আসবে না তার স্টেট বা অবস্থার, তখন তার মধ্যে যতগুলো বল কাজ করুক না কেন তারা আসলে সাম্য বল বা বলের সাম্যাবস্থা হিসেবে কাজ করে। যেমন আরেকটা এক্সাম্পল দেখতে পারি, সেটা হচ্ছে তুমি দেখতে পাচ্ছ এখানে একটা ফুটবল বসে আছে। তো এই ফুটবলটা এমনভাবে বসে আছে যাতে তার ওজনটা হচ্ছে নিচের দিক বরাবর কাজ করে, যেটাকে গ্র্যাভিটেশনাল ফোর্স বলা হয়, বা আমরা এটাকে ওয়েট বলতে পারি, ওজন। এবং ঠিক সারফেস বরাবর উপরের দিকে একটা প্রতিক্রিয়া বল বা নর্মাল ফোর্স কাজ করে। তার মানে আমাদের এই দেয়ালেরও কি উপরের দিকে একটা নর্মাল ফোর্স বা প্রতিক্রিয়া বল কাজ করবে। তো সবগুলো ফোর্স মিলে বা বল মিলে যদি আমাদের বস্তুটাকে একই জায়গায় স্থির রাখে অথবা একটা নির্দিষ্ট সমবেগে গতিশীল রাখে, তাহলে বলতে পারি তখন ওই বস্তুর উপর বলের সাম্যাবস্থা কাজ করে। এখন বস্তুটা যে স্থির হতে হবে তা না। তুমি দেখতে পাচ্ছ আমরা এখানে একটা সুন্দর এক্সাম্পল দেখিয়েছি। এখানে একটা গাড়ি চলছে এবং গাড়িটার বেগ হচ্ছে স্থির। দ্যাট মিন্স একটা নির্দিষ্ট পয়েন্ট থেকে গাড়িটা সমবেগে যাত্রা করছে একটা নির্দিষ্ট উচ্চতায়, উচ্চতা বলতে একটা পাহাড় বলতে পারো। তো গাড়িটা যেহেতু সমবেগে যাত্রা করছে, তাহলে আমি বলতে পারি গাড়িটার জন্য আমাদের বেগের মান কি, বেগের মানটা অবশ্যই নির্দিষ্ট একটা বেগ। তুমি দেখতে পাচ্ছ এখানে খুব সুন্দরভাবে দিয়ে রেখেছে 25 কিলোমিটার পার মিটার, খুব সম্ভবত কিলোমিটার পার আওয়ার নাকি কি একটা দেওয়া, যাই হোক। তো আমি এখানে লিখলাম 25 কিলোমিটার পার আওয়ার, এই বেগে আমাদের গাড়িটা চলছে। তার মানে গাড়ি যখন একটা নির্দিষ্ট সমবেগে চলবে অবশ্যই তার ত্বরণটা কী হবে, শূন্য হবে। কেননা তুমি জানো সমবেগে থাকা অবস্থায় আমাদের গাড়ির উপর বা কোনো একটা বস্তুর উপর যে ত্বরণটা কাজ করে সেই ত্বরণের মানটা হয় শূন্য। তাহলে আমি লিখতে পারি আমাদের এখানে সরাসরি ত্বরণের মান হচ্ছে শূন্য এবং ত্বরণের দিকও কি নাল ভেক্টর বা শূন্য। তো তাই যদি হয় ঘটনা, এই অবস্থাতে আমি বস্তুর উপর অবশ্যই কি অনেকগুলো বল প্রয়োগ করতে পারি। যেহেতু তুমি দেখতে পাচ্ছ আমাদের এখানে গাড়িটা চলছে এমনভাবে চলছে যাতে তার বেগের কোনো পরিবর্তন হচ্ছে না। তার মানে গাড়িটার নিচ বরাবর অবশ্যই একটা ওজন বল কাজ করে। তারপরে গাড়িটার উপর বরাবর দ্যাট মিন্স আমাদের সারফেস বরাবর একদম লম্বভাবে উপরের দিকে একটা এন বল কাজ করবে বা প্রতিক্রিয়া বল কাজ করবে। আবার গাড়িটাকে যখন চালানো হচ্ছে তার মানে গাড়িটাকে সামনের দিকে ধাক্কা মেরে চালানো হচ্ছে। তো এমন একটা পরিমাণ ধাক্কা বা পুশ পরিমাণ, মানে এটা হচ্ছে পুশ বল বলে আর কি ইংলিশে, যেটাকে আমরা ধাক্কা বলে থাকি। তো এমন একটা বল আমরা ইউজ করেছি যে বলের জন্য গাড়িটা একদম ইউনিফর্ম ভেলোসিটি বা সমবেগে চলছে। তো যখন এরকম সমবেগে কোনো একটা বস্তু চলবে, তখন সে যদি সারাটা জীবন ধরে সমবেগে চলতে থাকে আর আমরা যদি বিভিন্নভাবে তাকে বল প্রয়োগ করি, তাহলে প্রত্যেকটা বলের অবস্থা হবে তখন বলের সাম্যাবস্থা। তার মানে খুব সহজভাবে যদি আমি বলি, কোনো একটা বস্তু যদি স্থির থাকে সব সময় অথবা সমবেগে যদি গতিশীল থাকে যেখানে তার ত্বরণের মান শূন্য, তবে ওই বস্তুর উপর যতগুলো বল কাজ করবে মিনিমাম দুইটা বল কাজ করতে হবে। তো সবগুলো বলের যে কন্ডিশন বা একত্রিতভাবে তারা যে একটা সিস্টেম তৈরি করেছে সেটাই হচ্ছে বলের সাম্যাবস্থা। তাহলে বলের সাম্যাবস্থাতে অবশ্যই মিনিমাম দুইটা বল থাকতেই হবে। একটা বল থাকলে কিন্তু সেটা কাছে করবে না, কেননা যে কোনো একটা স্থির বস্তু বা সমবেগে চলমান কোনো বস্তুর উপর তুমি যদি যে কোনো একটা দিকে বল প্রয়োগ করো, তাহলে বস্তু কিন্তু সেদিকে চলে যাবে। তাহলে অবশ্যই বলের সাম্যাবস্থার জন্য আমাকে মিনিমাম দুটো বল প্রয়োগ করতে হবে। এখন আমাদের বলের সাম্যাবস্থা যে শুধুমাত্র বস্তুর উপর কাজ করে তা না, এটা নির্দিষ্ট একটা বিন্দুর উপরও কাজ করতে পারে। তুমি ধরে নাও আমাদের এটা হচ্ছে কোনো একটা বিন্দু, দ্যাট মিন্স এই হচ্ছে আমাদের একটা বিন্দু, এবং আমি এই পয়েন্টটাকে বা বিন্দুটাকে একটু বড় করে দেখালাম। এবং এই বিন্দুর উপর আমি যদি ভিন্ন ভিন্নভাবে বল প্রয়োগ করি, তারপরেও যদি আমাদের এখানে বিন্দুটার মধ্যে কোনো অবস্থানের পরিবর্তন না আসে, তাহলে আমি বলতে পারবো সবগুলো বল হচ্ছে কি আমাদের সাম্য বল। দ্যাট মিন্স তারা একত্রে মিলে একটা সাম্য বল তৈরি করবে। তো আমি ধরো বিন্দুটাকে আমি সামনের দিকে এভাবে ঠেলা দিলাম, আবার সেম পরিমাণ বলে পেছনের দিকে ঠেলা দিলাম। আবার তুমি ধরে নাও আমাদের এই বিন্দুটার মধ্যে আমি উপরের দিক বরাবর একটা নির্দিষ্ট বলে আমি তাকে ধাক্কা দিলাম, নিচের দিকে আমি সেম একই পরিমাণ বলে ধাক্কা দিলাম। তাহলে দেখতে পাচ্ছ যখন আমাদের সমান ও বিপরীতমুখী দুইটা বল কাজ করবে কোনো একটা বস্তুর উপর, তখন কিন্তু বস্তুটা নড়বে না। দ্যাট মিন্স আমি একটু সহজ করে বোঝাই। ধরো তোমার এই বস্তুটার উপর দুইটা বল কাজ করছে, একটা হচ্ছে উপরে
এফ পরিমাণ বল কাজ করে, নিচে হচ্ছে আমাদের এখানে এফ পরিমাণ বল কাজ করে। আর যদি কোনো বল কাজ নাও করে আমাদের বস্তুটা স্থির থাকবে, দ্যাট মিনস বস্তুটা হচ্ছে ভি ইজ ইকুয়াল টু 0 এই ভ্যালোসিটি অবস্থায় থাকবে। অথবা বস্তুটা যদি গতিশীল অবস্থাও থাকে তাহলে একটা নির্দিষ্ট বেগে সে চলতে থাকবে, ধরো 2 মিটার পার সেকেন্ড বেগে চলতে থাকবে। বাট এই 2 মিটার পার সেকেন্ড বেগটা কিন্তু বস্তুর জন্য আর পরিবর্তন হবে না। তার মানে আমি যে কোনো মিনিমাম দুটো বল ইউজ করেও কিন্তু কোনো একটা বস্তুকে এরকম স্থির রাখতে পারি অথবা সমবেগে তাকে চালাতে পারি। এখন তুমি ধরে নাও আমাদের এখানে 2টা বল কাজ করলো না, আমাদের এখানে 4টা বল কাজ করলো। দ্যাট মিনস তুমি একটা বল ইউজ করলে এদিক বরাবর এবং সেম সমান ও বিপরীতমুখী আরেকটা বল কাজ করলে পেছনের দিক বরাবর। তাহলে এই বলের নাম দিলে তুমি F1 আর এই বলের নাম দিলে তুমি F2। তাহলে তখন আমাদের যেটা ঘটনা ঘটবে সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছি পরস্পর বিপরীত দিকে সমান মানের দুটো বল কাজ করে বস্তুর উপর। তার মানে এখনও কি আমাদের বস্তুটা অবশ্যই নিউট্রাল থাকবে, দ্যাট মিনস বলের সাম্যাবস্থা অবস্থা থাকবে। এবং তুমি যদি ধরো এদিক বরাবর একটা বল প্রয়োগ করলে, ধরো এই বলটা হচ্ছে আমাদের F3 পরিমাণ বল না F2 পরিমাণ বল, আর তুমি ধরো একদম বিপরীত দিকে সমান ও বিপরীতমুখী আরেকটা বল প্রয়োগ করলে যেটা হচ্ছে আমাদের এখানে F2 পরিমাণ বল, তারপরে কিন্তু আমাদের বস্তুটা সাম্যাবস্থায় থাকবে। তার মানে এখানে একটা জিনিস আমাদের খেয়াল করতে হবে, সেটা হচ্ছে যখন আমরা কোনো একটা বস্তু নিয়ে কথা বলবো তার উপর যখন আমি অনেকগুলো বল অ্যাপ্লাই করব তখন প্রত্যেকটা বলের মান সমান ও বিপরীত যদি হয় তাহলে এরকম করে আমরা অনেকগুলো জোড়া পাবো এবং প্রত্যেকটা জোড়ার জন্য আমি বলতে পারি আমাদের বস্তুটা একদম সাম্যাবস্থায় কাজ করবে। যেমন এখানে আমি দেখতে পাচ্ছি টোটাল 3টা বলের জোড়া আমরা পাচ্ছি, একটা হচ্ছে F এর জোড়া, একটা হচ্ছে F1 এর জোড়া, আরেকটা হচ্ছে F2 এর জোড়া। তাহলে 3টা জোড়া বল বা 4টা জোড়া বল যে কোনো বলই বলো না কেন তারা যদি সমান হয় এবং যদি বিপরীতমুখীভাবে কাজ করে তাহলে আমাদের বস্তুটা হয় স্থির থাকবে অথবা সমবেগে চলতে থাকবে। তার মানে বলের সাম্যাবস্থার একটা সুন্দর শর্ত বা কন্ডিশন আছে। কন্ডিশনটা হচ্ছে কি আমাদের এখানে ভি এর মানটা হয় 0 হতে হবে অথবা ভি এর মানটা কোনো একটা কিছু হতে হবে। তুমি ধরো ভি ইজ ইকুয়াল টু ভি মান হচ্ছে কি ভি এর মান কিছু একটা হতে হবে যেটা হচ্ছে সমবেগ, আর এখানে ভি ইজ ইকুয়াল টু 0 মানে কি ভি এর কোনো মান হওয়া যাবে না। এবং এই দুইটা কন্ডিশনের জন্যই একটা কন্ডিশন কমন থাকে, সেটা হচ্ছে আমাদের ত্বরণটা 0 হতে হবে। তাহলে বলের সাম্যাবস্থার ক্ষেত্রে আমাদের অবশ্যই ত্বরণ যখন 0 হয় তাহলে আমি বলতে পারি আমাদের এখানে নিট বলের যে মানটা এটাও কি 0 হবে। তার মানে বলের সাম্যাবস্থার ক্ষেত্রে আমাদের আসলে লব্ধি বল যেটা সেটা 0 হয়। তাহলে এটাও আমাদের আরেকটা কন্ডিশন, আমি একটু লিখে রাখছি। সেটা হচ্ছে আমাদের অনেকগুলো বল যদি কাজ করে প্রত্যেকটা বলে যদি আমি লব্ধি বের করি তাহলে অবশ্যই সেটাকে কি বলা হয়, নিট বল বলা হয়, যেটা আমরা পড়েছি। তাহলে নিট বলের মানটা যখনই 0 হবে আমি বলতে পারবো তখন ওই বস্তুটা আসলে সাম্যাবস্থা আছে বা তার মধ্যে বলের সাম্যাবস্থা কাজ করছে। এবার আমি তোমাদেরকে কয়েকটা কনসেপ্ট দেখাবো। দ্যাট মিনস আমি প্রথমে তোমাকে স্থির কিছু বস্তু দেখাবো যারা হচ্ছে একদম সাম্যাবস্থা আছে বলের মাধ্যমে, এবং তারপরে আমি তোমাদেরকে কিছু গতিশীল বস্তু দেখাবো যারা সমবেগে চলছে এবং তারাও কিন্তু সাম্যাবস্থা আছে। যেমন দেখতে পাচ্ছি আমাদের এখানে একটা বল, ছোট্ট একটা বল বসে আছে দুইটা ব্লকের মাঝে। তো এখন আমাদের ছোট্ট বলটা যখন বসে থাকবে তুমি দেখতে পাচ্ছ এটা টোটালি স্থির, তার মানে এই বলের জন্য আমাদের বেগ বা ভি এর মানটা হচ্ছে কি 0। তাহলে আমি যদি তোমাদেরকে একটু দেখাই আমাদের এখানে একটা প্রতিক্রিয়া বল কাজ করে হচ্ছে সারফেস বরাবর উপরের দিকে, আরেকটা প্রতিক্রিয়া বল কাজ করবে এই সারফেস বা এই দেয়াল বরাবর ঠিক উপরের দিকে, উপর মানে হচ্ছে আমাদের সারফেস বরাবর 90 ডিগ্রি বরাবর। তাহলে এখানে এই যে দুটো প্রতিক্রিয়া বল কাজ করছে, ধরো এটা হচ্ছে A1 এবং এটা হচ্ছে N2, একই সাথে আমাদের এই বস্তুর উপর কিন্তু আলাদা একটা বল কাজ করে সেটা হচ্ছে ওজন বল। তাহলে এই হচ্ছে আমাদের সেই ওজন বল, দ্যাট মিনস এটা হচ্ছে W। তাহলে দেখো এখানে এই যে 3টা বল কাজ করছে, 3টা বল মিলে আমাদের বস্তুটাকে এমনভাবে রেখেছে যে বস্তুটার বেগ কি 0 হয়েছে। তাহলে আমি বলতে পারি এই 3টা বলের যে কম্বিনেশন সেটাই হচ্ছে বলের সাম্যাবস্থা। তাহলে আমাদের এই বস্তুটা যেহেতু স্থির আছে তার মানে আমাদের এই বস্তুর জন্য যে নিট বলটা হবে এর মানটা হবে কি অবশ্যই 0 হবে। এবং তুমি যদি নিট বলটাকে 0 হিসেবে লিখতে চাও তাহলে এভাবেও লিখতে পারো, অথবা তুমি যদি ভেক্টর সাইন দিতে চাও তাহলে আমাদের এটা হয়ে যাবে কি নাল ভেক্টর বা 0 ভেক্টর। তো যেটাই রাখো না কেন এটা একই জিনিস মিন করে। তো তাই যদি হয় তাহলে আমাদের এখানে 3টা বলের কম্বিনেশন হচ্ছে কি 0। তো আমরা এখানে মিনিমাম কয়টা বলের কথা বলেছিলাম, 2টা বলের কথা বলেছিলাম, বাট এখানে দেখতে পাচ্ছি 3টা বল। তার মানে মিনিমাম 2টা বল আমাদের কাজ করতেই হবে যদি কোনো একটা বস্তু সাম্যাবস্থা থাকতে চায়। তুমি এখানে আরও একটি স্থির বস্তু দেখতে পাচ্ছ, খেয়াল করে দেখো আমাদের এখানে স্থির বস্তুটা নিচের দিকে ডব্লিউ পরিমাণ ওজন বল কাজ করে এটার উপর। আবার আমি যে 3টা দড়ি দিয়ে বেঁধে রেখেছি দড়ি বরাবর বাইরের দিকে কিন্তু আমাদের টান বল কাজ করে। তাহলে এটা হচ্ছে ধরো T1 পরিমাণ টান বল, এটা হচ্ছে T2 পরিমাণ টান বল, আর এটা হচ্ছে ধরো T3 পরিমাণ টান বল। তাহলে এই আনটার সাথে যে 3টা দড়ির মাধ্যমে এই বস্তুটা যুক্ত প্রত্যেকটার মধ্যে কিন্তু টান বল কাজ করবে। এবং এখানে 3টা টান বল এবং একটা ওজন বল এরা মিলে আমাদের টোটাল বস্তুটার উপর লব্ধি বলের মান 0 করে ফেলেছে। তো লব্ধি বলের মানটা যদি 0 হয় তার মানে নিট বলের মানও কি 0 হবে, কেননা লব্ধি বল আর নিট বল কি 0। তার মানে আমাদের এখানে এই বস্তুটার কোনো বেগ থাকবে না, তার মানে বেগ হচ্ছে কি 0। তো যখন কোনো একটা বস্তুর বেগ 0 হয়ে থাকে তখন আমি বলতে পারি বস্তুটা একদম স্থির অবস্থায় আছে বা বস্তুটার উপর সাম্যবল কাজ করছে। তাহলে এখানে টোটাল যে সাম্যবল আছে কয়টা আছে,
4টা বল মিলে এখানে সাম্যবল কাজ করেছে বা বলের সাম্যাবস্থা তৈরি করেছে। তারপর আমি যদি তোমাকে দেখাই, তো দেখতে পাচ্ছি একটা গাছকে আমরা 3টা দড়ি দিয়ে বেঁধে রেখেছি, এমনভাবে বেঁধে রেখেছি যাতে গাছের উপর মোট 4টা বল কাজ করে। তুমি দেখতে পাচ্ছি এই গাছটার নিচ বরাবর ওজন বল ডব্লিউ কাজ করবে। তারপর দড়ির টান বরাবর এখানে ধরো আমাদের একটা টান বল কাজ করে গাছের, এবং আমি এই টান বলটাকে কীভাবে দেখাবো, অবশ্যই টান বলটাকে আমি গাছের দিক থেকে এভাবে দেখাবো। দ্যাট মিনস এখানে একটা টান বল, এখানে একটা টান বল, ওখানে একটা টান বল কাজ করে। তো এই দড়িতে ধরো T1 টান বল, এখানে T2 টান বল, এবং এখানে হচ্ছে T3 টান বল কাজ করছে। এবং প্রত্যেকটা টান বল কিন্তু কাজ করছে আমাদের 3টা নির্দিষ্ট পয়েন্ট থেকে, দ্যাট মিনস বি, সি এবং ডি পয়েন্ট থেকে। তো এখানে মোটামুটি কয়টা আমরা বল পেলাম? 4টা বল পেয়েছি। একটা হচ্ছে ওজন বল, 3টা হচ্ছে টান বল। তার মানে এই 4টা বল মিলে আমাদের এই গাছের যে বেগটা সেটাকে শূন্য বানিয়ে রেখেছে। তার মানে গাছটা হচ্ছে একটা স্থির অবস্থায় দাঁড়িয়ে আছে। তো যখন আমাদের এখানে বেগটা শূন্য হয়ে গেছে, তার মানে স্টিল আমাদের এই গাছের উপর কিন্তু বল প্রয়োগ করছি আমরা, বাট গাছটা বিন্দুমাত্র নড়ছে না। তাহলে এই অবস্থাটা হচ্ছে কি বলের সাম্যাবস্থা, যেখানে 4টা বল মিলে আমাদের এখানে বলের সাম্যাবস্থা তৈরি করে। তাহলে আমি যদি তোমাকে আরেকটা এক্সাম্পল দেখে, খেয়াল করে দেখো, আমরা এখানে একটা গাড়ির পেছনে কোনো একটা সিট রেখেছি, দ্যাট মিনস আসন রেখেছি, তার উপর একটা নির্দিষ্ট ভরের বস্তুকে রেখেছি। তো যখন তুমি এখানে বস্তুটাকে রাখবে, বস্তুটা নিচ বরাবর অবশ্যই একটা বল কাজ করবে, সেটা হচ্ছে কি ওজন বল ডব্লিউ, এবং বস্তুটার ঠিক উপর বরাবর একটা বল কাজ করবে, সেটা হচ্ছে প্রতিক্রিয়া বল বা এন, বা রিয়াকশন ফোর্স বা নর্মাল ফোর্স। তো এখানে আমি দেখতে পাচ্ছি 2টা বল সুন্দরভাবে আমাদের এই বস্তুটাকে কিন্তু স্থির অবস্থায় রেখেছে। তাই যদি হয় তাহলে আমাদের এখানেও এফ নিটের যে মানটা সেটা হচ্ছে 0, এবং আমাদের এই বস্তুটার জন্য যে বেগের মানটা সেটা হচ্ছে 0। তো এই ক্ষেত্রে আমাদের বস্তুটার মধ্যে এন এবং ডব্লিউ সাম্য অবস্থায় কাজ করে বা সাম্য বল হিসেবে কাজ করে। তারপর একটা এক্সাম্পল দেখতে পাচ্ছ, একই রকম এক্সাম্পল। এখানে আমি একটা বস্তুকে ঝুলিয়ে রেখেছি কোনো একটা ব্লক থেকে, তার মানে ঝুলিয়ে যেহেতু রেখেছি, তাহলে আমি বলতে পারি আমাদের উপর বরাবর এখানে 3টা বল কাজ করে। একটা হচ্ছে টি, ধরো এটা হচ্ছে T1 টান কাজ করে, এটা হচ্ছে ধরো T2 পরিমাণ টান কাজ করে। আচ্ছা 3টা না, এখানে হচ্ছে মনে হয় 4টা 5টা হবে, হ্যাঁ T3, এটা হচ্ছে T4, এটা হচ্ছে T5। তার মানে দড়ি যেহেতু 4টা, তার মানে না, দড়ি হচ্ছে 5টা। তো 5টা দড়ির মাধ্যমে 5টা টান বল উপরে কাজ করে, আর নিচ বরাবর আমাদের বস্তুর ওজন কাজ করে। তো এই 6টা বল মিলিয়ে কিন্তু এখানে বস্তুটাকে স্থির রেখেছে, বা বলা যায় বস্তুর বেগটা হচ্ছে 0 রেখেছে। তাই আমাদের এখানে যদিও 5-6টা বল কাজ করছে, তারপর আমি বলতে পারি আমাদের এখানে বস্তুটা সাম্যাবস্থায় আছে বা স্থির আছে। তাহলে বলের সাম্যাবস্থার ক্ষেত্রে আমি বলতে পারি কি মিনিমাম 2টা বল কাজ করবে, এবং বস্তুটাকে সে হয় স্থির রাখবে অথবা সমবেগে চালাতে থাকবে। আরেকটা ছোট্ট জিনিস দেখে নাও, আমাদের এখানে একটা নির্দিষ্ট আর্মটা বি, ওর মধ্যে আমি এমনভাবে বস্তুটাকে ঝুলিয়ে রেখেছি, এই বস্তুটার নিচের দিকে ওজন বল কাজ করে, এবং বস্তুটার সি বরাবর একটা টান বল কাজ করে। তারপর হচ্ছে বস্তুটার এই বরাবর আংটা, এখানে একটা টান বল কাজ করে। ধরো এটা হচ্ছে T1 টান বল, এটা হচ্ছে T2 টান বল। তাহলে আমাদের এই বস্তুটার উপর টোটাল 3টা বল কাজ করছে, একটা হচ্ছে ডব্লিউ, একটা হচ্ছে T1, একটা হচ্ছে T2, এবং এই 3টা বল মিলিয়ে কিন্তু বস্তুটার যে বেগ সেটাকে একদম শূন্য বানিয়ে রেখেছে। এবং সেক্ষেত্রে বস্তুর যেহেতু কোনো ত্বরণ নেই, বস্তুর মধ্যে যেহেতু কোনো গতি নেই, তাহলে আমি বলতে পারি বস্তুটা এখানে বলের সাম্যাবস্থা অবস্থায় আছে। দ্যাট মিনস 3টা বল মিলে এখানে একটা সাম্যবল তৈরি করেছে। এখন এই তো গেল আমাদের স্থির বস্তুর কথা, তাই না, যে এখানে আমাদের ভি এর মানটা 0। বাট কি হয় যদি আমাদের ভি এর মানটা কনস্ট্যান্ট হয়? খেয়াল করে দেখো, এখানে আমাদের একটা প্লেন উঠছে, এবং এই প্লেনটার জন্য একটা নির্দিষ্ট পরিমাণ বেগ কাজ করে। ধরো তুমি এখানে যে বেগটা নিয়ে কাজ করছো সেই বেগটা হচ্ছে ভি, এবং ভি এর একটা নির্দিষ্ট মান আছে। তাহলে আমি ধরে নিলাম ভি এর একটা নির্দিষ্ট মান। প্লেনে সাধারণত কী বেগে উড়ে? মোটামুটি প্লেনটা হচ্ছে তোমার 400 থেকে 500 কিলোমিটার পার আওয়ার বেগে উড়ে। তাহলে আমি এখানে ধরো 400 কিলোমিটার পার আওয়ার দিলাম। তো এটা এমন একটা প্লেন যার মধ্যে কোনো বাতাসের বাধা কাজ করবে না, এবং যার মধ্যে অন্য কোনো বাধা কাজ করবে না। দ্যাট মিনস এটা সমবেগে উঠতে থাকবে। তো সমবেগে ওড়ার সময় কিন্তু প্লেনের ভেতরে আমরা কিছু পরিমাণ বল ইউজ করে থাকি, কেননা প্লেনের ইঞ্জিন থাকে, ইঞ্জিনে একটা নির্দিষ্ট পরিমাণ বল প্রয়োগ করে। তাহলে ইঞ্জিনের ওই বলগুলো মিলে আমাদের প্লেনটাকে যদি কনস্ট্যান্ট স্পিডে রাখে বা কনস্ট্যান্ট ভেলোসিটি বা বেগে যদি রাখে, তাহলে আমি বলতে পারি এই প্লেনের মধ্যে সবগুলো যে বল কাজ করে সেগুলো সাম্যাবস্থায় আছে। তুমি ধরো না প্লেনের ইঞ্জিনটা সামনের দিকে একটা নির্দিষ্ট পরিমাণ বল হয়তো কাজ করে, ধরো F1 পরিমাণ বল। আবার ধরো প্লেনের ভেতরে যাত্রীরা আছে, তারা আবার পৃথিবীর দিকে একটা নির্দিষ্ট পরিমাণ বল কাজ করে, অথবা বলা যায় প্লেনের নিজের একটা ভর আছে, এর জন্য একটা ওজন কাজ করবে নিচের দিকে। আবার প্লেনটা যখন আকাশে উড়ে তখন বাতাস তাকে ধাক্কা মেরে উপরের দিকে উঠিয়ে ফেলে। তোমাদেরকে যখন আমরা অ্যারোডাইনামিক্স পড়াবো, দ্যাট মিনস আমরা যখন হচ্ছে বায়ু গতিবিদ্যা নিয়ে কাজ করবো, বা কখনো যদি ক্লাস করে তাহলে তোমাদেরকে দেখাবো যে কীভাবে প্লেন উঠতে পারে আসলে। তাহলে যখন আমাদের প্লেনের পাখাটাকে এমনভাবে একটা গঠন দেওয়া হয়, যে গঠনের জন্য পাখাটা যখন সামনে যায় তখন বাতাসটা পাখাটাকে উপরের দিকে উঠিয়ে ফেলে। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তাই ঘটছে, আমাদের প্লেনটা কিন্তু উপরে উঠছে। তো এর মেইন কারণটা হচ্ছে আমাদের বিমানের যে পাখা আছে সে পাখাটার গঠন বা ডানার গঠন। তো এই ডানার ঘটনা হয় কি, যে বাতাসটা এইভাবে আসলে ফ্লো হয়ে যায়, ফ্লো হয়ে গেলে তখন
নিচের থেকে উপরের দিকে একটা ফোর্স বা বল কাজ করে। তাহলে বলতে পারি আমাদের এই পাখা বরাবর উপরের দিকে একটা বাতাসের বেগ কাজ করবে এবং এই বেগ না আসলে একটা বল কাজ করবে এবং তুমি বলটাকে এফ অফ এ ধরতে পারো। তাহলে দেখতে পাচ্ছি মোটামুটি এখানে 3টা বল কিন্তু কাজ করছে। সামনের দিকে একটা বল, উপরের দিকে এফ এ পরিমাণ বল, নিচের দিকে ওজন বল, সব কিছু মিলে আমি দেখতে পাচ্ছি বিমানের যে স্পিড বা ভেলোসিটি বা বেগ এটা কনস্ট্যান্ট বা একই রকম থাকছে। তাহলে আমি বলতে পারি আমাদের এখানে এই যে 3টা বল এরা আসলে একটা সাম্যবল তৈরি করে, যার ফলে আমাদের বিমানটা সবসময় সমবেগে চলতে থাকে। তাই যদি হয় আমি একটা গাড়ির এক্সাম্পলও দেখতে পারি। ধরো এটা একটা বিশেষ ধরনের গাড়ি এবং এই গাড়ির বেগটা সবসময় কনস্ট্যান্ট। দ্যাট মিনস আমরা এখানে গাড়ির বেগ ভি এর মানটা যেটা পাচ্ছি, ধরো গাড়ি কতটুকু বেগে চলে, ধরো 60 কিলোমিটার পার আওয়ার বেগে চলে। তাহলে এটা যদি হয় গাড়ির বেগ এবং এটা যদি সারাটা জীবন একই রকমভাবে থাকে, তাহলে আমি বলতে পারি গাড়ির মধ্যে যতগুলো বল এখানে কাজ করবে সবগুলো কিন্তু সাম্যবল হিসেবে কাজ করবে। তো এখন দেখাই কী কী বল কাজ করতে পারে গাড়ির উপর। যেহেতু এটা পৃথিবীর গাড়ি, এটা কিন্তু মঙ্গল গ্রহের, আচ্ছা এটাকে আমি ধরে নিলাম মঙ্গল গ্রহের গাড়ি, কেননা পরিবেশটা খুব ভুতুড়ে, পেছনে কোনো গাছপালা নেই। তো এই মঙ্গল গ্রহে যখন গাড়ি চলবে নিচ বরাবর আমাদের একটা ওজন বল কাজ করবে। সামনের দিকে আমাদের ইঞ্জিনের জন্য একটা বল কাজ করবে, ধরো এফ পরিমাণ বল, এবং একই সাথে আমাদের গাড়িটার উপরের দিকে একটা বল কাজ করবে, সেটা হচ্ছে নর্মাল ফোর্স বা প্রতিক্রিয়া বল, যেটা ভূমি বরাবর লম্বাভাবে কাজ করে। তো এই 3টা বল মিলে গাড়িটাকে এমনভাবে চালাচ্ছে যাতে তুমি দেখতে পাচ্ছ গাড়িটা সমবেগে চলছে। তাহলে একটা বিষয় ক্লিয়ার, সেটা হচ্ছে আমাদের এখানে গাড়িটা যেহেতু সমবেগে চলছে 3টা বেগের জন্য, তাহলে এই গাড়িটার মধ্যে অবশ্যই 3টা বেগ মিলে একটা সাম্যাবস্থা তৈরি করে। আর সত্যিকার অর্থে এখানে আসলে 3টা বেগ কাজ করেও না, কেননা পেছনের দিকে অবশ্যই কোনো না কোনো একটা বেগ কাজ করে। মানে সেটা হতে পারে বাতাসের ধাক্কা বা হতে পারে কোনো একটা ঘর্ষণ বল, যাই হোক। তাহলে পেছনের দিকে আমি ধরে নিলাম কোনো একটা বল কাজ করে, সেটা হচ্ছে F1, কথার কথা। তাহলে এখানে এই 4টা বল মিলে আসলে গাড়িটাকে এমনভাবে রেখেছে যাতে তার বেগটা সবসময় কনস্ট্যান্ট থাকে। একই সাথে বিমানের পেছনেও কিন্তু কোনো না কোনো পরিমাণ বল কাজ করে। তো আমি বলেছিলাম বিমানের ক্ষেত্রে বাতাসের বাধা নেই, বাট ধরে নাও এটা একটা পৃথিবীর বিমান, তার মানে বাতাসের একটা বাধা আছে। তার মানে বাতাসের বাধার জন্য তুমি ধরে নাও F1 পরিমাণ বল এখানে বিমানের পেছনে কাজ করে। তো মোটামুটি 4টা বল মিলে আমাদের বিমানটাকে সাম্যাবস্থায় রেখেছে, যার জন্য আমাদের বেগের মানটা কি কনস্ট্যান্ট। একইভাবে গাড়ির জন্য আমাদের পেছনের দিকে ধরো ঘর্ষণ বল কাজ করে এবং এই 4টা বল মিলিয়ে আমাদের গাড়িটাকে সম্পূর্ণ সাম্যাবস্থায় রেখেছে। আচ্ছা, আমি পরের টপিকে যাওয়ার আগে আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে যেহেতু আমাদের এখানে গাড়ি এবং প্লেন দুটোই সমবেগে চলছে, তার মানে প্লেন বা বিমানের জন্য আমাদের ত্বরণ মানটা হবে কি 0, এবং গাড়ি যেটা ওর জন্য কিন্তু আমাদের এখানে ত্বরণ মানটা হবে হচ্ছে 0। ত্বরণ যখন 0 হয় তখন লব্ধি বলের যে মান সেটাও 0 হবে বা নিট বলের মানটা 0 হবে। তাহলে আমাদের এখানে প্লেন বা বিমানের জন্য আমরা যদি নিট বলটা বের করি, এই নিট বলের মানটা অবশ্যই কী হবে 0 হবে। তার মানে আপাত দৃষ্টিতে মনে হবে যে এই প্লেনের উপর আসলে কোনো বল কাজ করছে না। নিট বল 0 মানে কি আমরা বলতে পারি ওই বস্তুর উপর কোনো বলই আসলে কাজ করে না। হ্যাঁ কাজ করে, বাট তারা একে অপরকে নিউট্রালাইজ করে দেয় বা নালিফাই করে দেয়, মানে শূন্য করে দেয়। এই জন্য আমরা এফ নিটটাকে 0 ধরি। তাহলে এই গাড়ির জন্য কী হবে, আমাদের যেহেতু ত্বরণ কাজ করছে না এখানে কোনো, তাই আমাদের এখানে নিট বলের মানটা 0 হবে। তাহলে লব্ধি বল বা নিট বল যেটাই বলি না কেন, এটা 0 হওয়ার মানে হচ্ছে হয় আমাদের ওই বস্তুর উপর কোনো বলই কাজ করে না, অথবা ওই বস্তুর উপর এমন কিছু বল কাজ করে যারা পরস্পর বিপরীতে কাজ করে এবং সমান মানে থাকে। যেমন গাড়ির ক্ষেত্রে দেখতে পাচ্ছি এখানে 4টা বল মিলে সাম্যাবস্থা তৈরি করেছে, প্লেনের ক্ষেত্রেও সেম। তাহলে নিট বল যদি 0 হয় ত্বরণ 0 হবে, তার মানে ত্বরণ যদি 0 হয় আমাদের গাড়িটা অবশ্যই সমবেগে চলবে। তাহলে যে কোনো একটা বস্তু যখন সমবেগে চলে তার উপর যতগুলো বল কাজ করুক না কেন, সবগুলো বলের সমষ্টিকে আমরা বলতে পারি মানে বলের সাম্যাবস্থা বা সাম্যবল। তারপরে যেটা দেখব সেটা হচ্ছে ভারসাম্য বলের উপাংশ। সাম্য বলের আরেকটা নাম হচ্ছে ভারসাম্য বল বা বলা যায় ব্যালেন্সিং ফোর্স। তো ভারসাম্য বল কিংবা সাম্য বল অথবা বলের সাম্যাবস্থা যেটাই বলি না কেন, প্রত্যেকটা বলেরই কিন্তু আলাদা করে উপাংশ থাকে এবং এই উপাংশগুলো কিন্তু বিভিন্ন মাত্রা অনুসারে সাজানো থাকে। যেমন আমরা জানি যে মহাবিশ্বে মানে হচ্ছে পদার্থবিজ্ঞানে আমরা 2টা মাত্রা নিয়ে কাজ করি, একটা হচ্ছে 2D, একটা হচ্ছে 3D। তুমি দেখতে পাচ্ছ আমি এখানে তোমাকে প্রথমে 2D একটা সারফেস দেখাচ্ছি, দ্যাট মিনস দ্বিমাত্রিক একটা স্থানাঙ্ক ব্যবস্থা দেখাচ্ছি। তো এই দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থার উপরে তুমি দেখতে পাচ্ছ কিছু বল কাজ করছে, দ্যাট মিনস এই তল বরাবর ধরো F1 বল কাজ করছে এদিকে, তারপর এই তল বরাবর ধরো F2 পরিমাণ বল কাজ করছে এখানে, আবার এখানে কিন্তু F3 পরিমাণ বল কাজ করছে। তো প্রত্যেকটা বল যখন কোনো একটা দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় কাজ করে তখন তাদের লব্ধি যদি 0 হয় বা তারা যদি সাম্যাবস্থায় থাকে বা তারা যদি ভারসাম্য বল তৈরি করে, তখন তাদের প্রত্যেকের এক্স অক্ষ বরাবর উপাংশ এবং ওয়াই অক্ষ বরাবর উপাংশের যে মান আছে তাদের যোগফলগুলো 0 হবে। এর মানে কি বললাম দেখো, আমি একটু দেখাই। আমি যদি বলি আমাদের এখানে F1 যে বলটা আছে, এই F1 বলের 2টা উপাংশ অবশ্যই আছে। একটা হচ্ছে আমাদের এক্স অক্ষ বরাবর উপাংশ, একটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর উপাংশ। উপাংশ মানে হচ্ছে কি অংশ। তাহলে আমরা এটাকে
ভেক্টর সাইন দিয়ে প্রকাশ করতে পারি। এই হচ্ছে আমাদের এক্স অক্ষ বরাবর উপাংশ, এই হচ্ছে ওয়াই অক্ষ বরাবর উপাংশ। F2 যে বলটা আমি দেখিয়েছি, এই বলের মধ্যেও দুইটা উপাংশ আছে। আমরা একটা কাজ করে এগুলো নাম দিই। এটার নাম দিলাম হচ্ছে fx1, এটার নাম দিলাম fy1। তাহলে এটার নাম হবে কি fx2 আর এটার নাম হবে কি আমাদের fy2। তাহলে এখানে আমাদের দুটো উপাংশ কাজ করে। এবং 3 নম্বর যে বলটা আছে সেই বলেরও কিন্তু দুই অক্ষ বরাবর দুটো উপাংশ আছে বা অংশ আছে। তাহলে একটা অংশের নাম আমি দিতে পারি হচ্ছে fx3, আরেকটা অংশের নাম দিতে পারি হচ্ছে fy3। তো তাই যদি হয় আমাদের ঘটনা, এদেরকে আমি ভেক্টর সাইন দিয়ে প্রকাশ করতে পারি, যেহেতু বল হচ্ছে কি একটা ভেক্টর রাশি। এখন আমি যদি বলি যে আমাদের 3টা বল একটা সাম্য অবস্থা তৈরি করেছে, 3টা বল যদি সাম্যাবস্থা তৈরি করে, আমরা বলতে পারি কি 3টা বলের ভেক্টর যোগফল 0। তাহলে আমরা এখান থেকে একটা সিদ্ধান্ত আসতে পারি, 3টা বলের ভেক্টর যোগফলটাকে আমি সামেশন অফ এফ ধরলাম এবং এর মানটা অবশ্যই হবে কি আমাদের f1 প্লাস হচ্ছে f2 প্লাস হচ্ছে আমাদের f3। তো এই 3টা বলের ভেক্টর যোগফল, তো এই 3টা বলের ভেক্টর যোগফল যদি শূন্য ভেক্টর হয় বা নাল ভেক্টর হয়, তখন আমি বলতে পারি বলগুলো আসলে সাম্যাবস্থায় আছে, বা এই 3টা বল মিলে যদি কোনো একটা বিন্দুতে বা কোনো একটা বস্তুর উপরে যদি কাজ করে, হয় সে বস্তুটা স্থির থাকবে অথবা বস্তুটা সমবেগে চলতে থাকবে। তাহলে তখন আমাদের এই কন্ডিশনটা হবে কি সাম্য বলের কন্ডিশন বা ভারসাম্য বলের কন্ডিশন। তো এটাই যদি আমাদের কাহিনী হয়, তাহলে আমি বলতে পারি আমাদের f1 f2 f3 এই 3টা বলের জন্য এক্স অক্ষ বরাবর যে উপাংশ আছে তাদের যোগফলও 0 হবে, ওয়াই অক্ষ বরাবর উপাংশের যোগফলও 0 হবে। তাহলে আমি এটাকে একটু ক্লিয়ার করে দিচ্ছি তোমাদের জন্য। তাহলে এক্স অক্ষ বরাবর যদি আমি উপাংশগুলোকে আছে, আমরা একটা কাজ করি ভিন্ন কালার নিই। আমি এক্স অক্ষ বরাবর উপাংশগুলোকে যদি সামেশন অফ এফ এক্স ধরি, তাহলে এর মানটা কি হবে? এর মান অবশ্যই হবে হচ্ছে fx1 প্লাস হচ্ছে fx2 প্লাস fx3। তার মানে 3টা বলের এক্স অক্ষ বরাবর উপাংশের যোগফল হবে কি আমাদের এখানে এক্স অক্ষ বরাবর টোটাল বলের যে উপাংশগুলো ছিল তার যোগফল। তাহলে এটার মানও কি হবে? 0 হবে। কখন 0 হবে? যখন আমাদের বলগুলো সাম্যাবস্থায় থাকবে। তাহলে এটাকে 0 না বলে এটাকে আমরা নাল ভেক্টর বলতে পারি। একইভাবে আমাদের ওই বলের ওয়াই অক্ষ বরাবর যে উপাংশগুলো আছে, প্রত্যেকটা উপাংশের যে যোগফল সেটাও কী হবে? 0 হবে। দ্যাট মিনস আমাদের এখানে থাকবে fy1, এখানে থাকবে হচ্ছে fy2, আর এখানে থাকবে হচ্ছে আমাদের fy3। এবং এই যে সাম্যাবস্থাগুলো দেখতে পাচ্ছি, এই সাম্যাবস্থার জন্য অবশ্যই তাদের উপাংশের যোগফলও কী হবে? 0 ভেক্টর হবে। তাহলে খুব সহজ কথা যে যদি 3টা বল, আচ্ছা আমার মনে হয় এখানে 3টা বল নিয়ে কাজ করেছি। তো খুব সহজ কথা হচ্ছে কি যদি 2টা বা তার বেশি বল কোনো একটা দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় থেকে একটা সাম্যাবস্থা তৈরি করে বা ভারসাম্য যদি তৈরি করে, তাহলে অবশ্যই তাদের যোগফলটা হবে কীরকম? নাল ভেক্টর। একই সাথে তাদের উপাংশগুলোর যোগফল হবে আলাদা আলাদাভাবে নাল ভেক্টর। তার মানে এখানে x1 x2 x3 কি ছিল আমাদের? f1 f2 f3 বলের এক্স অক্ষ বরাবর অংশ বা উপাংশ বা কম্পোনেন্ট। তাহলে ওরাও হচ্ছে নাল ভেক্টর হয়েছে, এবং ওয়াই অক্ষ বরাবর যে উপাংশগুলো ছিল তাদের যোগফলও কি একটা নাল ভেক্টর হিসেবে প্রকাশ পেয়েছে। একইভাবে আমি যদি সেম কাজটা ত্রিমাত্রিক কোনো একটা বলের জন্য করি, তাহলে কিন্তু একই ঘটনা ঘটবে। দ্যাট মিনস তুমি এখানে পাশে কিন্তু একটা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা দেখতে পাচ্ছ, যার মধ্যে আমাদের এখানে একটা বিন্দু রয়েছে, ধরো পি বিন্দু, যার স্থানাঙ্ক হচ্ছে এক্স কমা ওয়াই কমা জেড। এখন আমি যদি এই পি বিন্দুর উপর এমনভাবে 3টা বা তার বেশি অথবা 2টা বা তার বেশি বল যদি প্রয়োগ করি, তাহলে ওই 2টা বা 3টা বা 4টা যে কোনো বল হোক না কেন, তাদের এক্স অক্ষ বরাবর উপাংশ, ওয়াই অক্ষ বরাবর উপাংশ এবং জেড অক্ষ বরাবর উপাংশ প্রত্যেকটার যোগফল 0 হবে। আমি একটু ক্লিয়ার করে দিই। দেখো, ধরো কথার কথা আমাদের এখানে পি বিন্দুর উপর 2টা বল কাজ করে। কথার কথা, একটা বল এই বরাবর কাজ করে এবং আরেকটা বল ধরো হচ্ছে সমান ও বিপরীতমুখীভাবে। আচ্ছা আমি একটা কাজ করি, 3টা বলই দেখাই। ধরো একটা বল এখানে কাজ করে এভাবে, এবং আরেকটা বল ধরো উপর থেকে নিচে এভাবে কাজ করে পি বিন্দুর উপর। তো পি বিন্দুর উপর 3টা বল যে কাজ করছে, আমি ধরে নিলাম এটা হচ্ছে একটা f1, একটা হচ্ছে f2 বল, একটা হচ্ছে আমাদের এখানে f3 বল। তাহলে 3টা বলের অবশ্যই কি থাকবে? এক্স ওয়াই জেড অক্ষ বরাবর 3টা উপাংশ থাকবে বা অংশ থাকবে। তাহলে এই এক্স ওয়াই জেড বরাবর 3টা অংশের যে যোগফল সেগুলো কি 0 হবে। কীভাবে হবে আমি একটু বলি। আমাদের এখানে এই জিনিসটা সেম থাকবে। দ্যাট মিনস আমাদের এখানে এটার মান এটার মান এটার মান সেম থাকবে, জাস্ট এক্সট্রা একটা উপাংশ আসবে, সেটা হচ্ছে জেড অক্ষ বরাবর উপাংশ। তাই যদি হয় তাহলে আমি বলতে পারি আমাদের এখানে প্রথম যে বলটা আছে ওই বলটা দেখতে কেমন হবে? অবশ্যই ওই বলের 3টা উপাংশ থাকবে। একটা হচ্ছে এক্স অক্ষ বরাবর উপাংশ, একটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর উপাংশ, একটা হচ্ছে আমাদের জেড অক্ষ বরাবর উপাংশ। এবং প্রত্যেকটা উপাংশের যেই মান আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অবশ্যই থাকবে, এটার মধ্যে কোনো কিন্তু সমস্যা নেই। আবার এখানে f2 যে বলটা আছে এটারও 3টা অক্ষ বরাবর উপাংশ থাকবে। দ্যাট মিনস এক্স অক্ষ বরাবর একটা থাকবে, ওয়াই অক্ষ বরাবর একটা থাকবে এবং জেড অক্ষ বরাবর একটা উপাংশ থাকবে। আর যেহেতু বলগুলোর নাম ভিন্ন, তার মানে আমরা এখানে x1 y1 z1 দিতে পারি, এখানে আমরা x2 y2 z2 দিতে পারি। একই সাথে আমাদের এখানে 3 নম্বর যে বলটা আছে f3, এটারও এক্স ওয়াই জেড বরাবর 3টা উপাংশ থাকে। তাহলে প্রথম উপাংশটার নাম হচ্ছে আমাদের fx3
পরের উপাংশটার নাম হচ্ছে FY3, আর 3 নম্বর উপাংশটা হচ্ছে z অক্ষ বরাবর, সেটা হচ্ছে FZ3। এবং এই তিনটাকে আমরা যদি যোগ করি তাহলে আমরা যোগ করলে অবশ্যই F3 যে বলটা আছে সম্পূর্ণ বলটাকে পেয়ে যাব। তো এই হচ্ছে সাধারণত বলের পরিচয়, যে আমাদের এখানে তিনটা বল যে কাজ করছে তাদের তিনটা অক্ষ বরাবর উপাংশের মানগুলো হচ্ছে এটা, বা উপাংশের প্রকাশগুলো হচ্ছে এটা। এখন যদি আমাদের এই তিনটা বল মিলে একটা সাম্যাবস্থা তৈরি করে, সাম্যাবস্থা তৈরি করা মানে হচ্ছে কি পি বিন্দু থেকে যে মানে বস্তুটা আছে এই বস্তুটার বেগ হয় শূন্য হবে, অথবা এই বস্তুটা একটা সমবেগে চলবে যার কোনো ত্বরণ থাকবে না। ওই মুহূর্তে আমি বলতে পারি আমাদের এখানে প্রত্যেকটা বলের উপাংশগুলো যে আছে এদের যোগফল হয়ে যাবে নাল ভেক্টর বা শূন্য ভেক্টর। তার মানে আলটিমেটলি আমি যদি এখানে লিখি, দেখো আমরা এখানে আরেকটা কেস পাবো, সেটা হচ্ছে আমাদের এই তিনটা বলের জন্য, দ্যাট মিনস আমি এখন 3D নিয়ে কাজ করছি। তো তিনটা বলের জন্য আমি একটু উপরে লিখি, আমাদের এখানে সামেশন অফ এফ যেটা হবে বা নিট বল যেটাকে বলা হয়, এর মানটা কি হবে, অবশ্যই শূন্য হয়ে যাবে। এবং এর মানটা হচ্ছে কি আমাদের প্রথম বল প্লাস হচ্ছে দ্বিতীয় বল প্লাস হচ্ছে আমাদের এখানে তৃতীয় বল, এবং এই তিনটা বলের যে যোগফল এটা অবশ্যই নাল ভেক্টর বা শূন্য ভেক্টর হিসেবে কাজ করবে যদি আমাদের এখানে এই তিনটা বল মিলে পি বিন্দুতে থাকা বস্তুটাকে সাম্যাবস্থায় রাখে, বা বলা যায় বেগ শূন্যতে রাখে, অথবা বলা যায় ত্বরণ যদি শূন্যতে রাখে। তাহলে আলাদাভাবে আমরা কি বলতে পারি, আমরা আলাদাভাবে তখন বলতে পারবো আমাদের এই দুটো সূত্র কিন্তু তখনও কাজ করবে, এবং ওর সাথে আমরা একটা এক্সট্রা সূত্র অ্যাড করব। এক্সট্রা কেন, যেহেতু আমাদের এখন ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা, তার মানে এখানে একটা এক্সট্রা অ্যাক্সিস চলে এসেছে যেটা হচ্ছে জেড অ্যাক্সিস। তাহলে আমরা একটা এক্সট্রা সূত্র এখানে পাবো। আচ্ছা, আমি এক্সট্রা লিখলাম না, আমি এটাকে অন্য কালারে লিখি। দেখো আমাদের এখানে আগের মতো করে এই দুটো সূত্র কিন্তু থাকবেই, তাই না, বলের সাম্যাবস্থা অনুসারে। তারপরে 3 নম্বর একটা সূত্র আসবে, সেটা হচ্ছে জেড অক্ষ বরাবর প্রত্যেকটা বলের উপাংশ, দ্যাট মিনস FZ। তাহলে FZ এর যে মানটা সেটা হচ্ছে প্রথম বলের জন্য জেড অক্ষ বরাবর উপাংশ, দ্যাট মিনস FZ1, দ্বিতীয় বলের জন্য জেড অক্ষ বরাবর উপাংশ, দ্যাট মিনস FZ2, তারপর হচ্ছে তৃতীয় বলের জন্য মানে জেড অক্ষ বরাবর উপাংশ, দ্যাট মিনস FZ3। এদের প্রত্যেকটার যেই যোগফল বা বলের যে যোগফল এটার মানটা তখন চলে আসবে নাল ভেক্টর বা শূন্য ভেক্টর। তো এই ঘটনাটা ঘটবে শুধুমাত্র ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায়। তাহলে আমরা দেখতে পেলাম দ্বিমাত্রিক এবং ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় যখন আমাদের কোনো একটা বস্তুর উপর প্রয়োগ করা দুই বা তার চেয়ে বেশি বল সাম্যাবস্থায় থাকে, তখন কিন্তু ওই সমস্ত বলগুলোর আলাদা আলাদা ভেক্টর যোগফলের মান শূন্য ভেক্টর হয়, অথবা তাদের উপাংশগুলো যে আছে এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ বরাবর, ওই উপাংশগুলোর মানগুলো আমাদের শূন্য ভেক্টর হয়। তো এই হচ্ছে আমাদের এখানে সূত্র, আর এই এক্সট্রা এটা কাজ করবে শুধুমাত্র ত্রিমাত্রিক দিক বিন্যাসের জন্য। দ্যাট মিনস ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় যখন বল নিয়ে কাজ করব তখন আমাদের তিনোটাই কাজ করবে, এটাও কাজ করবে, এটাও কাজ করবে, এটাও কাজ করবে। আর কেবলমাত্র দ্বিমাত্রিকের জন্য এই 2D বা এই দুটো কাজ করবে। তারপর আমরা আরেকটা কেস দেখব, সেটা হচ্ছে দুইটা বলের ভারসাম্যর একটা নির্দিষ্ট শর্ত আছে, সেটা আমরা দেখব। তো ধরো কোনো একটা বস্তুর উপর যদি দুইটা বল কাজ করে তাহলে আমাদের ওই বস্তুটা ধরো এরকম একটা বস্তু হবে। তাহলে দুটো বল যখন কাজ করবে অবশ্যই ওই দুটো বলকে সমান ও বিপরীতমুখী হতে হবে। দ্যাট মিনস তুমি দেখতে পাচ্ছ আমাদের এখানে নর্মাল ফোর্স উপরে কাজ করছে, ওর ঠিক নিচের দিকে সমান ও বিপরীতমুখী ওজন বল কাজ করতে হবে। তো এই হচ্ছে দুইটা বল যদি পরস্পর বিপরীতে কাজ করে তাহলে বস্তুর সাম্যাবস্থা থাকবে। এখন আমি যদি আরও দুটো বল নিয়ে আসি, ধরো আমি এখানে এফ পরিমাণ বল নিয়ে এসেছি, তাহলে আমি যদি পেছনের দিকেও এই এফ পরিমাণ বলে বস্তুটাকে যদি টান দিই বা ঠেলি তাহলে কিন্তু আমাদের বস্তুটা সাম্যাবস্থায় থাকবে। তো এই হচ্ছে আমাদের কন্ডিশন। তো দুটো বল যদি আমরা কোনো একটা বস্তুর উপর অ্যাপ্লাই করি মিনিমাম, তবে বস্তুটা যদি সাম্যাবস্থায় থাকতে চায় তাহলে এই দুটো বলের মেন শর্তটা হচ্ছে কি তাদের মান সমান এবং বিপরীত হতে হবে। দ্যাট মিনস তুমি দেখতে পাচ্ছ এফ বলটা আমাদের এখানকার এফ বলের সমান বাট বিপরীতমুখী, একটা সামনে কাজ করে একটা পেছনে কাজ করে। আবার এখানে এন বলটা কিন্তু ডব্লিউ বলের সমান বাট তারা বিপরীতমুখী। ডব্লিউটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র বরাবর কাজ করবে, আর এন বলটা হচ্ছে আমাদের সারফেসের উপর বরাবর কাজ করবে। তো এখন আমি যদি আরেকটা কথা বলি, সেটা হচ্ছে এই দুটো বলকে অবশ্যই একই সরলরেখায় কাজ করতে হবে। তার মানে আমাদের এই দুটো বলকে সেম স্ট্রেট লাইন বা একই সরলরেখা বরাবর কাজ করতে হবে। বিষয়টা কীরকম আমি একটু বলি। তো একই সরলরেখা বলতে আমি এখানে আসলে একই সমান্তরাল কথাও বোঝাতে পারি। দ্যাট মিনস একই সমান্তরাল তারা কাজ করবে। যেমন আমি যদি তোমাকে বলি, তুমি একটু ভালো করে দেখো, আমাদের এখানে এন বল এবং ডব্লিউ বল তারা কিন্তু মোটামুটি একই সরলরেখার উপর বসে আছে, তাই না? এই যে দেখো একই সরলরেখা। আবার এখানে দুই পাশে দুইটা যে এফ বল কাজ করছে এরাও কিন্তু একই সরলরেখা বরাবরই কাজ করছে। তাহলে দুটো বলকে যখন একই সরলরেখা বরাবর বিপরীত দিকে কাজ করাবো, তাদের মানগুলো যখন আমি সমান করে দেব তখন আমাদের বস্তুটা সাম্যাবস্থায় থাকবে। এখন তুমি চাইলে এই বস্তুটাকে যে কোনো দুইটা বল অ্যাপ্লাই করি সাম্যাবস্থায় রাখতে পারো। ধরো তোমার এখানে বস্তুর মধ্যে এই এফ বলটাও কাজ করলো না, আবার এই এফ বলও কাজ করলো না, শুধুমাত্র এন এবং ডব্লিউ এই দুটো বল কাজ করলো, তারপর কিন্তু আমাদের বস্তুটা সাম্যাবস্থায় থাকবে। এর মানে বস্তুটার বেগ শূন্য থাকবে অথবা বস্তুটা হচ্ছে সমবেগে চলতে থাকবে। আর তুমি যদি এরকম দুইটা করে
পেয়ার বা জোড়া তৈরি করো, তাহলে কিন্তু আমাদের বস্তুটা সাম্যাবস্থা থাকবে। এখন এই জিনিসটা সমস্যা তৈরি করে কোন জায়গায়? সমস্যা তৈরি করে হচ্ছে এই জায়গাটাতে। খেয়াল করে দেখো, আমরা এখন বস্তুটাকে কিন্তু একটা ভিন্ন কোণে টানছি। দ্যাট মিনস অনুভূমিকের সাপেক্ষে থিতা কোণে আমি বস্তুটাকে উপরের দিকে টানছি। তো তুমি তো জানো যে বস্তুর উপরে আমাদের এন বল কাজ করে, আর নিচের দিকে হচ্ছে আমাদের ডব্লিউ বা ওজন বল কাজ করে। এই দুটো হচ্ছে সমান ও বিপরীতমুখী, তার মানে এরা বস্তুটাকে সাম্যাবস্থায় রাখতে পারবে, কোনো সমস্যা নেই। বাট আমি যখন এক্সট্রা একটা বল প্রয়োগ করব, ওই বলটা প্রয়োগ করার পরেও যদি আমি বস্তুটাকে সাম্যাবস্থায় রাখতে চাই, তাহলে একটু প্রবলেম হবে। কেন? কারণ আমরা যে বলটা প্রয়োগ করেছি, আমাকে ঠিক সমান ও বিপরীতমুখীভাবে এদিকে একটা এফ বল প্রয়োগ করতে হবে। দ্যাট মিনস আমি যদি একটু দেখাই, ঠিক এই বরাবর আমাকে কিন্তু একটা এফ বল প্রয়োগ করতে হবে, তাই না? অবশ্যই তো তাই। তাহলে আমি যদি এই এফ বলটা প্রয়োগ করতে চাই, তাহলে আমরা চাইলে এই এফ বলটা প্রয়োগ নাও করতে পারি। আমরা অন্যভাবে কিন্তু এটাকে ডিল করতে পারি। কীভাবে আমি একটু বলি। প্রথম প্রসেসটা হচ্ছে কি, আমরা এই যে এফ বলটা অ্যাপ্লাই করেছি, এই বরাবর সরল রেখায় এই জায়গা বরাবর আমরা একটা এফ বল প্রয়োগ করব। এটা হচ্ছে আমাদের প্রথম প্রসেস। দ্যাট মিনস আমরা এখানে যে বলটা প্রয়োগ করব, তার মানে যদি এফ হয়, তাহলে সেটা হবে কি আমাদের হাত দিয়ে টানা দড়ির মধ্যে যে বলটা আছে তার সমানও বিপরীতমুখী। তার মানে এটা হচ্ছে আমাদের প্রথম প্রসেস, যেখানে আমি আমাদের অ্যাপ্লাই করা বলের বিপরীতে একটা বল প্রয়োগ করেছি। দ্বিতীয় যে প্রসেসটা, সেটা হচ্ছে তুমি চাইলে এখানে ভিন্নভাবে দুইটা বল অ্যাপ্লাই করতে পারো, এবং এই দুটো বল আসবে কোত্থেকে? এফ বলের উপাংশ থেকে। তুমি দেখতে পাচ্ছ আমাদের এখানে অ্যাপ্লাই করা বা প্রয়োগ করা এফ বলটার একটা উপাংশ হচ্ছে এফ কস থিটা, যেটা এই বরাবর কাজ করে, আর আরেকটা উপাংশ কিন্তু সরাসরি উপরের দিকে কাজ করবে। দ্যাট মিনস এটা হচ্ছে কি আমাদের এফ সাইন থিটা, তাই না? অবশ্যই। তো এফ সাইন থিটা উপরে কাজ করছে এবং এফ কস থিটা কিন্তু নিচে কাজ করছে। এই মুহূর্তটাতে আসলে বলের একটা দারুণ সাম্যাবস্থা ঘটে। কীরকম সাম্যাবস্থা? নিচে যে ডব্লিউ বলটা কাজ করে, ঠিক সেই পরিমাণ বলের সমান ও বিপরীতমুখীভাবে আমাদের উপরে এফ বল এবং এফ সাইন থিটা কাজ করে। তার মানে তোমার আলটিমেটলি এফ সাইন থিটা যদি চলেও আসে, এটাকে নিয়ে চিন্তা করার কিছু নেই, কেননা এফ সাইন থিটা যখন আসবে, আমাদের আলটিমেটলি এই এন এর মানটা কমে যাবে। এন এর মান কমে যাওয়ার ফলে আমাদের এখানে এক্সট্রা একটা অংশে বসে যাবে এফ সাইন থিটা। তাহলে আমি বলতে পারি, যখন আমরা একটা বস্তুকে এরকম কিছুটা কোণ করে টানি, তখন আমাদের প্রতিক্রিয়া বলের মানটা বাড়ে কিংবা কমে। তো এই প্রতিক্রিয়া বলটা বাড়ে কিংবা কমার পরে আমাদের ওই বলের একটা উপাংশ দ্বারা আমরা এটাকে ফিল আপ করে দিই। সেই জন্য আমাদের এখানে এতটুকু অংশ নিয়ে কোনো সমস্যা নাই। তার মানে আমাদের এতটুকু অংশ অনুসারে বস্তুটা সাম্যাবস্থা থাকবে। বাট বস্তুটাকে প্রবলেম করবে কোন বলটা? এই যে এফ কস থিটা আছে, এটা প্রবলেম করবে। কেননা বস্তু কিন্তু নিচের দিক থেকে ডব্লিউ বল পাচ্ছে এবং উপরের দিক থেকে এন এবং এফ সাইন থিটা পাচ্ছে। তার মানে বস্তু টোটালি সাম্যাবস্থায় আছে, ভালো কথা। বাট এফ কস থিটাটা এসে কী করবে? বস্তুটাকে একদম সামনে টানা শুরু করবে একটা নির্দিষ্ট ত্বরণ এতে। কেননা তোমরা জানো যেখানে বল কাজ করে সেখানে ত্বরণ কাজ করে। তো আমি যদি এই ত্বরণটাকে রুখে দিতে চাই, বা এফ কস থিটাটার মাধ্যমে যদি বস্তুটাকে বন্ধ করে দিতে চাই, অবশ্যই আমাকে পেছনের দিকে এফ কস থিটার সমান করে একটা বল প্রয়োগ করতে হবে। তার মানে এটাই হবে কি আমাদের এখন এফ কস থিটা। তাহলে তুমি যদি পেছনের দিকে বা বস্তুটার একদম পেছনে এফ কস থিটার সমান এবং বিপরীতমুখী একটা বল প্রয়োগ করো, তবে আমাদের বস্তুটা কিন্তু সাম্যাবস্থায় থাকবে। তো এই হচ্ছে আমাদের সেকেন্ড স্টেপ। তাহলে ফার্স্ট স্টেপ হচ্ছে তুমি সরাসরি আমাদের রশি দিয়ে টানা বলের ঠিক বিপরীতে সমান ও বিপরীতমুখী একটা বল অ্যাপ্লাই করতে পারো, তখনও বস্তুটা সাম্যাবস্থায় থাকবে। অথবা তুমি কেবলমাত্র এফ কস থিটাটাকে পেছনে অ্যাপ্লাই করতে পারো, তখন আমাদের বস্তুটা কিন্তু সাম্যাবস্থায় থাকবে। তার মানে এফ সাইন থিটা নিয়ে তোমার চিন্তা করাই লাগবে না। এটা আলটিমেটলি আমাদের এন এর সাথে মিলে ডব্লিউ হিসেবে নালিফাই হয়ে যাবে, বা ওজন বলের মাধ্যমে এটা হচ্ছে একদম চলে যাবে। তাহলে তোমার সেকেন্ড প্রসেসে কী করতে হবে? সিম্পলি বস্তুর পেছনের দিকে অনুভূমিক বরাবর একটা বল প্রয়োগ করতে হবে, সেটা হচ্ছে এফ কস থিটা। তো আমরা এরকম আরেকটা কন্ডিশন দেখি, খেয়াল করে দেখো। এখানে কিন্তু আমরা এখন নিচের দিকে বস্তুটাকে টানছি এফ পরিমাণ বলে। তাহলে প্রথম কাজটা কী ছিল? আমরা প্রথম ওইটা ছিল হচ্ছে ঠিক এফ বলের বিপরীতে আমরা এখানে একটা সরলরেখা বরাবর অন্য একটা এফ বল প্রয়োগ করতে পারি, যার জন্য আমাদের বস্তুটা সাম্যাবস্থায় থাকবে। আর তখন কিন্তু নিচ বরাবর ডব্লিউ ওজন এবং উপরে বরাবর কিন্তু আমাদের প্রতিক্রিয়া বল, এরা কাজ করে একে অপরকে কেটে দিবে বা নালিফাই করে ফেলবে। তো বস্তুটা তখন সাম্যাবস্থায় থাকতো। সেকেন্ড স্টেপটা যেটা বলেছি, সেটা হচ্ছে আমাদের এফ বলের একটা উপাংশ এই বরাবর কাজ করবে, সেটা হচ্ছে এফ কস থিটা, এবং আরেকটা উপাংশ কিন্তু সরাসরি নিচের দিকে কাজ করবে, সেটা হচ্ছে এফ সাইন থিটা। তার মানে এই নিচের দিকে আমাদের এই বিন্দু থেকে একটা বল কাজ করে এবং এটা কিন্তু আমাদের এফ সাইন থিটা হিসেবে কাজ করে। তো আমি এই বলটাকে চাইলে এই বরাবরও দেখাতে পারি, যেহেতু আমাদের বল নিচের দিকে কাজ করে, তার মানে নিচের দিকে বলটা হচ্ছে কি আমাদের এফ সাইন থিটা হিসেবে কাজ করে। তো এখানে তুমি দেখতে পাচ্ছ আমাদের যখন আমরা এরকমভাবে এফ বলে টানবো, তখন কিন্তু আলটিমেটলি প্রতিক্রিয়া বলের মানটা এখন বেড়ে যাবে। দ্যাট মিনস উপরের দিকে আমাদের কাজ করছে প্রতিক্রিয়া বল, নিচের দিকে কাজ করছে এখন ওজন এবং হচ্ছে এফ সাইন থিটা।
তাহলে আলটিমেটলি যেহেতু এখন প্রতিক্রিয়া বলটা বেড়ে গেছে, তার মানে এর মানটা হবে কি ডব্লিউ প্লাস এফ সাইন থিটা। তাহলে তোমার এতটুকু এই তিনটা যে বল আছে, তিনটা বল নিয়ে তোমার চিন্তা করতেই হবে না, এগুলো আলটিমেটলি নালিফাই হয়ে যাবে বা শূন্য হয়ে যাবে। দ্যাট মিনস এন এর মান, ডব্লিউর মান, তারপর হচ্ছে এফ সাইন থিটার মান, এগুলো নিয়ে আমরা কোনো হাত দেব না। আমরা জাস্ট যেটাতে হাত দেব সেটা হচ্ছে আমরা এখানে দেখব যে আমাদের যেহেতু এফ কস থিটা বলে সামনের দিকে টানা হচ্ছে বস্তুটাকে এফ বলের একটা উপাংশের মাধ্যমে, আমরা ঠিক সরলরেখা বরাবর বিপরীত দিকে একই পরিমাণ বল প্রয়োগ করব। তাহলে এটা হচ্ছে কি আমাদের এখানে এফ কস থিটা। তাহলে এফ কস থিটা বলে আমি যদি পিছনের দিকে কোনো একটা বল প্রয়োগ করি, তবে আমাদের এখন বস্তুটা সাম্যাবস্থা থাকবে। তাহলে এই বস্তুটাকেও সাম্যাবস্থায় রাখার দুইটা উপায় আছে, বা বলের সাম্যাবস্থা তৈরি করার দুইটা উপায় আছে। ফার্স্ট উপায়টা হচ্ছে কি, তুমি সরাসরি এফ বলের বিপরীতে এরকম একটা বল প্রয়োগ করবে সমান ও বিপরীতমুখী, অথবা তুমি জাস্ট পেছনের দিকে, দ্যাট মিনস এই বস্তুটার পেছনের দিকে এফ কস থিটা মানের একটা বল প্রয়োগ করবে, তাতে আমাদের বস্তুটা সাম্যাবস্থা থাকবে। তো এই হচ্ছে আমাদের দুটা বলের সাম্যাবস্থা। যেখানে দেখতে পাচ্ছ যখন দুইটা বল আমরা অ্যাপ্লাই করব, তখন মিনিমাম দুইটা বল থাকবে, তারা হচ্ছে একই সরলরেখা বরাবর পরস্পর বিপরীতে কাজ করবে এবং তাদের মানটা বা ম্যাগনিটিউডটা সেম হতে হবে। তো আমরা যেটা করি বেসিক্যালি, যখন কোনো একটা ফিজিক্সে প্রবলেম সলভ করি, তখন হচ্ছে আমরা এই ডব্লিউ এবং এন এর হিসাবটা রাখি না। একইভাবে আমরা এখানে ডব্লিউ এন কিংবা এফ সাইন থিটা এদের কোনো হিসাবটা রাখি না, আমরা সিম্পলি অ্যাপ্লাই করি কি পেছনের দিকে এই এফ কস থিটা বলটাকে। তো এটাই হচ্ছে আমাদের দুটো বলের সাম্যাবস্থার মেইন শর্ত। তারপরে যেটা দেখব সেটা হচ্ছে আমাদের তিনটা সমান্তরাল বলের ভারসাম্যটা দেখব। দ্যাট মিনস আমাদের এখানে তিনটা বল কাজ করবে এবং তারা একটা ভারসাম্য তৈরি করবে, এবং অবশ্যই তিনটা বলকে কিন্তু সমান্তরাল হতে হবে, তারা অসমান্তরাল হলে কিন্তু কাজ করবে না। তো এক্ষেত্রে ভারসাম্যটা যখন আমরা রক্ষা করব কোনো একটা বস্তুর, বা কোনো একটা বস্তুকে যদি আমরা স্থির রাখতে চাই বা সমবেগে যদি গতিশীল করতে চাই, তাহলে ওই বস্তুর উপর আমরা এমনভাবে তিনটা বল প্রয়োগ করব যাতে তিনটা বলে কি থাকে, সাম্যাবস্থায় থাকে, দ্যাট মিনস সমান্তরালে থাকে। তো দেখো আমাদের এখানে একটা নির্দিষ্ট বস্তু আমি নিয়েছি এবং আমরা করেছি কি, এই বস্তু বরাবর ঠিক নিচের দিকে দুই পাশে দুইটা বল প্রয়োগ করেছি। তুমি ধরে নাও এটা হচ্ছে আমাদের F1 পরিমাণ বল, আর এটা হচ্ছে আমাদের F2 পরিমাণ বল। খেয়াল করে দেখো তো আমাদের এখানে F1 এবং F2 এটা কিন্তু পরস্পর সমান্তরাল, একদম একে অপরের সাপেক্ষে প্যারালালভাবে বসে আছে। দ্যাট মিনস আমি যদি বলি এটা হচ্ছে আমাদের এ বিন্দু, আমরা এ বিন্দুতে একটা বল প্রয়োগ করেছি, আর এটা আমি ধরলাম বি বিন্দু, বি বিন্দুতে আমরা আরেকটা বল প্রয়োগ করেছি। এই দুটো বিন্দুতে প্রয়োগ করা যে বল দুটো আছে তারা পরস্পর একদমই সমান্তরাল। এই অবস্থায় কিন্তু বস্তুটা সরাসরি নিচের দিকে চলে যাবে, তাই না? এখন আমি যদি আরেকটা বল ঠিক বিপরীত দিকে মাঝখান বরাবর অ্যাপ্লাই করি, তাহলে দেখতে পাচ্ছ এই বলটা হচ্ছে আমাদের F3 পরিমাণ বল, এবং এই তিনটা বল মিলে যদি আমাদের এই বস্তুটাকে স্থির রাখতে পারে অথবা বস্তুটাকে যদি সমবেগে গতিশীল রাখতে পারে, তাহলে বলতে পারি আমাদের এখানে তিনটা বল হচ্ছে কি একটা সাম্যাবস্থা তৈরি করেছে বা ভারসাম্য তৈরি করেছে। তো তাই যদি হয়ে থাকে, তাহলে আমাদের তিনটা সমান্তরাল বলের যে ভারসাম্য বা সাম্যাবস্থা, সেখানে আমাদের কিছু শর্ত আছে বা কন্ডিশন আছে। ফার্স্ট কন্ডিশনটা হচ্ছে কি, বল তিনটা সমান্তরাল হতে হবে। আমরা অলরেডি দেখেছি যে আমাদের F3 বল যেটা, এটা কিন্তু F1 এবং F2 এর সাথে অ্যান্টি প্যারালাল। অ্যান্টি প্যারালাল মানে হচ্ছে কি, F1 এবং F2 যেদিকে কাজ করে, F3টা ঠিক তার বিপরীত দিকে কাজ করবে এবং একই সমান্তরালে কাজ করবে, এদেরকে বলা হচ্ছে অ্যান্টি প্যারালাল বল। তাহলে মাস্ট এখানে F1 এবং F2 এর সাথে F3টা হচ্ছে কি সমান্তরালে কাজ করে, বা বলা যায় অ্যান্টি প্যারালালে কাজ করে। এটা হচ্ছে প্রথম সত্য। দ্বিতীয় সত্যটা হচ্ছে বল তিনটা একই সমতলে কাজ করবে। খেয়াল করে দেখো, এ থেকে শুরু করে বি পর্যন্ত আমি যেই রড দেখিয়েছি বা দণ্ডটা দেখিয়েছি, এটা কিন্তু একটা বস্তু, এবং এই সমতলের মধ্যে কিন্তু তিনটা বল কাজ করছে। এর মানে এই না যে বল তিনটা একটা নির্দিষ্ট পয়েন্টে বা বিন্দুতে কাজ করছে। তুমি দেখতে পাচ্ছ আমাদের এখানে F1 বলটা এই বিন্দুতে কাজ করে, আবার F2 বলটা বি বিন্দুতে কাজ করে, F3 বলটা ধরে নাও মাঝখানে সি বিন্দুতে কাজ করে। তো F3 বলটা যে কোনো জায়গায় কাজ করতে পারে, এটা আমার দেখার বিষয় না, বাট দেখার যেটা বিষয় সেটা হচ্ছে তিনটা বল একই সমতলে কাজ করবে বা একটা বস্তুর বিভিন্ন পয়েন্টে কাজ করবে। তাহলে এটা হচ্ছে 2 নম্বর শর্ত। আর 3 নম্বর শর্তটা হচ্ছে কি, যে কোনো দুইটা বলের লব্ধি আমাদের তৃতীয় বলের সমান হতে হবে। ব্যাপারটা কীরকম তুমি খেয়াল করে দেখো, আমাদের এখানে F1 এবং F2 এ দুটো বল আছে, তার মানে অবশ্যই আমাদের এখানে F1 এবং F2 এ দুটো বলের লব্ধি পাবো। লব্ধি মানে হচ্ছে কি তাদের ভেক্টরের যোগফল, এবং এই লব্ধিটার মান যে থাকবে সেই মানটাকে আমি মডুলাস হিসেবে লিখতে পারি, এবং এটার মান হবে আমাদের বিপরীত দিকে যে বলটা কাজ করছে সেই বলের মানের সমান। দ্যাট মিনস F3 বলের মানের সমান। তাহলে আমি বলতে পারি আমাদের এখানে F1 এবং F2 বলের যে মান আছে লব্ধি, তার মানটা হবে আমাদের তৃতীয় বল যেটা হচ্ছে বিপরীত দিকে কাজ করে তার মানের সমান। তবেই আমাদের এখানে তিনটা বল এই বস্তুর উপর একটা ভারসাম্য তৈরি করবে। অর্থাৎ আমাদের এখানে তিনটা বল বস্তুটাকে স্থির রাখবে অথবা সমবেগে গতিশীল রাখবে। এখন এটাকে আমরা অন্যভাবে কিন্তু লিখতে পারি। তুমি যদি সরাসরি ভেক্টর রূপে লেখো, তাহলে লিখতে পারবে F3 যে বলটা আছে এটার
মানে ভেক্টর যা সেটা হচ্ছে আমাদের বিপরীত দিকে কাজ করা বাকি দুটো ভেক্টরের যোগফলের সমান। দ্যাট মিনস আমরা এখানে দেখতে পাচ্ছি F1 এবং F2 ভেক্টরটাকে যোগ করে যদি আমি এদেরকে বিপরীত ভেক্টর বানাই তাহলে সেটা হচ্ছে আমাদের এখানে F3 হিসেবে কাজ করবে। তো এই শর্তটা কিন্তু আমাদের এখানে কাজ করে। আলটিমেটলি আমি কিন্তু এটার পরের লাইন লিখতে পারি। পরের লাইন কি লিখতে পারি? আচ্ছা আমি একটু কাজ করি, আমি এখানে লিখি। এই জিনিসটা পরের লাইন আমরা লিখতে পারি F1 বল প্লাস হচ্ছে F2 বল। দ্যাট মিনস ওই পাশ থেকে এই পাশে চলে আসলে সব কিছু প্লাস হয়ে যাবে। প্লাস হচ্ছে আমাদের এখানে F3 বল। এই তিনোটা বলের মান এখন কী হবে? অবশ্যই শূন্য ভেক্টর বা নাল ভেক্টর হবে। তো তুমি স্পষ্ট দেখতে পাচ্ছ এটাই হচ্ছে একটা বলের সাম্যাবস্থার শর্ত। তো কোনো একটা বল মানে কোনো একটা বস্তুর উপর যদি অনেকগুলো বল কাজ করে তাদের লব্ধির মানটা যদি শূন্য হয় এরকম বা শূন্য ভেক্টর হয় তখন আমি বলতে পারি আমাদের বস্তুটা সাম্যাবস্থায় আছে বা বস্তুটা বলা যায় স্থির আছে অথবা সমবেগে চলছে। তাহলে এখানে এবি যে বস্তুটা আছে এটা একটা রড বা এটা একটা দণ্ড। এখন এবি যে বস্তুটা আছে তার অবস্থাটা কেমন? সে হয়তো শূন্য বেগ নিয়ে থাকছে, দ্যাট মিনস তার কোনো বেগ নেই, অথবা তার নির্দিষ্ট একটা বেগ আছে। আর যদি নির্দিষ্ট একটা বেগ থাকে তাহলে তার ত্বরণ কি থাকবে না, কেননা সমবেগে থাকা অবস্থায় কোনো একটা বস্তুর কিন্তু ত্বরণ থাকে না। তো যখন এই তিনটা বল এই বস্তুটার উপর কাজ করে এরকম দুইটা কন্ডিশনে যে কোনো একটা কন্ডিশন তৈরি করবে তখনই বলতে পারি আমাদের এই বলগুলো আসলে সাম্যাবস্থা থাকছে। তাহলে তিনটা সমান্তরাল বলের সাম্যাবস্থার শর্ত হচ্ছে এই তিনটা। দ্যাট মিনস বল দুটো মানে তিনটা বল তিনটা হতে পারে বা চারটা হতে পারে, বাট আমরা এখানে যেহেতু টপিকের নাম দিয়েছি তিনটা, তার মানে আমাদের এখানে অবশ্যই তিনটা বল কাজ করবে। তাহলে তিনটা বলকে কী করতে হবে? একই সমতলে কাজ করতে হবে, এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন হচ্ছে তিনটা বলকে সমান্তরালে কাজ করতে হবে। আর থার্ড কন্ডিশন হচ্ছে যে কোনো দুইটা বলের লব্ধি তৃতীয় বলের সমান হবে। যেমন এখানে দেখতে পাচ্ছি F1 এবং F2 এর লব্ধি F3 বলের সমান হচ্ছে, দ্যাট মিনস F3 বলের সমান হয়ে গেছে। তো এই হচ্ছে আমাদের তিনটা সমান্তরাল বলের ভারসাম্য। এখন এটার একটা এক্সাম্পল দেখা দরকার, তাই না? সেটা হচ্ছে আমাদের এটা, তোমরা এটাকে সবাই চিনো, এটা হচ্ছে আমরা বাংলায় বলে থাকি দাঁড়িপাল্লা। তো এটাকে ইংলিশে বলা হয় স্কেলার ভেক্টর, মানে হচ্ছে স্কেল ভেক্টর নট স্কেলার আসলে। তো ইংলিশ নামটা হচ্ছে স্কেল ভেক্টর আর বাংলাতে আমরা বলি দাঁড়িপাল্লা। দাঁড়িপাল্লার মধ্যে দেখো আমাদের সেম জিনিস কাজ করে। আমাদের ঠিক এই বরাবর একটা বল কাজ করে, ধরে নাও এটা হচ্ছে F1, তারপর এই বরাবর একটা বল কাজ করে নিচের দিকে, দুটো বল হচ্ছে সমান্তরাল যেটাকে ধরে নাও F2, এবং ঠিক এই মাথার দিকে উপরের দিক বরাবর একটা বল কাজ করে সেটা ধরে নাও F3। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমাদের এখানে টোটাল বস্তুটা যেটা আছে সেটা সাম্যাবস্থা যখন থাকবে তখন সে একদম স্থিরভাবে থাকবে। দ্যাট মিনস আমাদের দাঁড়িপাল্লাটা এখন দুই দিক দিয়ে সমানভাবে থাকবে। এখন এর মানে এই না যে সবসময় আমাদের এখানে F1 কিংবা F2 এর মানটা সমান হবে। আমাদের কখনো কখনো F1 এর মান বড় হতে পারে, আবার কখনো কখনো F2 এর মানও কি ছোট হতে পারে। তখন কিন্তু আমাদের এখানে F3 যে বলটা আছে সেটাকে আমরা তখন মাঝখান বরাবর ইউজ করতে পারি না। মানে একটু সহজে বোঝাই, ধরো তোমার এখানে F1 বলের মানটা হচ্ছে 2 নিউটন, কথার কথা নিচের দিকে কাজ করছে। F2 বলের যে মানটা সেটা ধরো হচ্ছে 5 নিউটন, সেটাও নিচের দিকে কাজ করছে। তার মানে আমি যদি উপরের দিক থেকে F3 বলটাকে ঠিক মিডল বরাবর অ্যাপ্লাই করি তাহলে কিন্তু আমাদের এই বস্তুটা আর সাম্যাবস্থা থাকবে না। বস্তুটা কি হবে? বস্তুটা এই দিকটাতে ঝুলে পড়বে, কেননা এদিক দিয়ে বা বিবিন্দুতে আমি বেশি পরিমাণ বল দিয়ে বস্তুটাকে টানছি। তখন আমাদের F3 যে বলটা আছে সেটাকে কোথায় অ্যাপ্লাই করতে হবে? একটু পেছনে অ্যাপ্লাই করতে হবে। দ্যাট মিনস এই জায়গাটাতে তাকে অ্যাপ্লাই করতে হবে, না একটু পেছনে না, একটু সামনে অ্যাপ্লাই করতে হবে, একটু ভুল বলেছি। এই জায়গাটাতে আমাদের তখন F3 বলটাকে অ্যাপ্লাই করতে হবে। তার মানে যেই বলের মানটা আমাদের বেশি হয়ে যাবে F1 এবং F2 এর চেয়ে, আমরা সেই বলের দিকে উপরের দিকে বিপরীত বলটা অ্যাপ্লাই করবো। দ্যাট মিনস এই বিন্দুতে আমরা এখন F3 বলটাকে অ্যাপ্লাই করবো। আমি একটু দেখাচ্ছি, এই হচ্ছে আমাদের সেই বিন্দুটা, যাতে আমাদের এখানে টোটাল এ থেকে শুরু করে বি বস্তুটা স্টেবল থাকে বা একদম অনুভূমিক বরাবর থাকে। এজন্য আমরা এখানে বলবো যে যদি আমাদের দুই পাশের বলের মানটা ডিফারেন্ট হয় তখন যেই বলের মানটা বেশি আমরা বিপরীত দিকে যে বলটা কাজ করে দ্যাট মিনস F3 সেটাকে আমরা সেই বলের দিকে একটু সরিয়ে নিয়ে যাব। তো তুমি দেখতে পাচ্ছ আমাদের এখানে একটা নির্দিষ্ট পরিমাণ দূরত্বে কিন্তু আমি সরিয়ে নিয়ে গেছি F3 বলটাকে। এবার যেটা দেখবো সেটা হচ্ছে তিনটা অসমান্তরাল বলের ভারসাম্য দেখবো। দ্যাট মিনস কোনো একটা বস্তুর উপর যখন তিনটা বল অসমান্তরালভাবে কাজ করবে তখনও কিন্তু ওই বস্তুটাকে ভারসাম্য অবস্থায় রাখতে পারে। দ্যাট মিনস আমাদের বস্তুটা যদি স্থির থাকে সবসময় স্থির থাকবে, অথবা বস্তুটা যদি একটা নির্দিষ্ট বেগ নিয়ে চলে তাহলে সবসময় সেই বেগটা বজায় থাকবে। যেমন আমি তোমাদেরকে একটু দেখাই, এখানে একটা পাথর দেখতে পাচ্ছি, যদিও পাথরের কালার এরকম না। তো পাথরের ভেতরে একটা পয়েন্ট দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ও বিন্দু বা ও পয়েন্ট, এবং আমি এই পয়েন্ট বরাবর তিনটা বল বাইরে থেকে অ্যাপ্লাই করলাম, এবং এই তিনটা বলই কিন্তু অসমান্তরাল। খেয়াল করে দেখো আমাদের টপিকটা কিন্তু তিনটা অসমান্তরাল বল নিয়ে। তাহলে F1, F2, F3 কোনো বলে কিন্তু একে অপরের সমান্তরালে কাজ করছে না, কিন্তু তারা পাথরের ভেতরে একটা নির্দিষ্ট বিন্দু বরাবর যখন কাজ করবে অবশ্যই কিছু কন্ডিশন থাকবে, যে কন্ডিশনের জন্য আমাদের এই পাথরটা হয় স্থির থাকবে অথবা সমবেগে চলতে থাকবে। তাহলে একটা বস্তু কখন সাম্যাবস্থায় থাকে? আমরা জানি একটা বস্তু যখন ভারসাম্য অবস্থায় বা সাম্যাবস্থায় থাকে তখন
তার একটা কন্ডিশন হচ্ছে কি, তার বেগের মানটা হচ্ছে 0, দ্যাট মিনস তার কোনো বেগ থাকে না, অথবা তার বেগ থাকে কিন্তু তখন তার ত্বরণ মানটা হয়ে যায় 0, তার মানে বস্তুটা তখন সমবেগে চলতে থাকে। তো এই দুইটা কন্ডিশন আমরা কখন অ্যাপ্লাই করতে পারি, যখন কোনো একটা বস্তু সাম্যাবস্থা থাকে তখন। তো এখন আমাদের এখানে কিছু শর্ত বা কন্ডিশন থাকবে, যার জন্য আমাদের এখানে 3টা বল এই বস্তুটাকে সাম্যাবস্থায় রাখবে। তো শর্তগুলো বলার আগে আমরা একটা কাজ করি, তোমাদেরকে দেখে যে 3টা বল যদি সত্যিকার অর্থে ও বিন্দুতে কাজ করে তাহলে কেমন হবে। তুমি দেখতে পাচ্ছ আমি এখানে F1 যে বলটা আছে, আচ্ছা আমার মনে হয় এগুলো সব উল্টে পাল্টে গেছে, সমস্যা নেই। আমাদের এখানে F1 বলটা আছে, এটা কিন্তু ও বিন্দুতে কাজ করার পর এই বরাবর চলে যাবে, তাই না? আবার F2 যে বলটা আছে সেটা কিন্তু ও বিন্দুতে কাজ করার পর ঠিক এই বরাবর সামনে চলে যাবে। আবার F3 যে বলটা আছে সেটাও কিন্তু ও বিন্দুতে কাজ করার পর পেছনের দিকে চলে যাবে। তাহলে আমি যদি তোমাকে একটু সুন্দরভাবে দেখাই যে এই বরাবর আমাদের যেটা যাচ্ছে বা এই বরাবর যে বলটা যাচ্ছে সেটা হচ্ছে আমাদের F3 পরিমাণ বল, আবার ওই বরাবর যে বলটা যাচ্ছে এটা হচ্ছে কি বল, অবশ্যই F2 পরিমাণ বল, এবং আমাদের নিচ বরাবর যে বলটা যাচ্ছে এটা কি, অবশ্যই F1 পরিমাণ বল। তার মানে F1, F2, F3 এই 3টা বল কিন্তু ও বিন্দুতে কাজ করার পর আমি যদি তাদের পাদবিন্দুগুলো বা বলা যায় ইনিশিয়াল পয়েন্টগুলো যদি ও বিন্দুতে রাখি তাহলে আমরা অনেকটা এরকম একটা ছবি পাবো। তো তুমি ধরে নাও এই ছবির একদম মিডল যে পয়েন্টটাতে আছে যেখানে সবগুলো বল যুক্ত, এটাই হচ্ছে আমাদের সেই ও বিন্দু। জাস্ট আমি এখানে ডিরেকশনগুলো একটু সরিয়ে দিয়েছি, বুঝে নাও আর কি, যে F1 বলটা একদিকে কাজ করে, F2 বলটা আরেক দিকে কাজ করে, F3 বলটা কি আরেক দিকে কাজ করে। যেভাবে কাজ করুক না কেন কোনো সমস্যা নেই, তারা হচ্ছে ও বিন্দুতে কাজ করছে, এজন্য ও বিন্দু থেকে তাদের পাদবিন্দু বা ইনিশিয়াল পয়েন্টগুলো বের হয়েছে। তো এই হচ্ছে বলগুলোর রিপ্রেজেন্টেশন। এখন দেখো তো, সেম ছবিটাকে আমি যদি আরেকটু মডিফাই করি, দ্যাট মিনস আমি যদি একটা বলের শীর্ষবিন্দুতে অপর একটা বলের পাদবিন্দু বা ইনিশিয়াল পয়েন্ট যদি যুক্ত করি এবং প্রত্যেকটা বলকে যদি এভাবে সাজাই, তাহলে আমি ঠিক এরকম একটা ছবি পাবো না? অবশ্যই পাবো। তুমি দেখতে পাচ্ছ F1 বল যেটা, তার শীর্ষবিন্দুতে আমি F2 বলের ইনিশিয়াল পয়েন্ট বা পাদবিন্দু বসিয়েছি, আবার F2 বলের শীর্ষবিন্দুতে আমি এখানে F3 বলের যেই পাদবিন্দুটা আছে সেটাকে বসিয়েছি। তো এভাবে যদি আমি বসাই তাহলে আমি এখানে 3টা বল নিয়ে একটা ট্রায়াঙ্গেল তৈরি করতে পারবো। আর আমরা ভেক্টর অনুসারে জানি যে কোনো একটা ভেক্টরকে যে কোনো জায়গায় সরানো যাবে, বাট তার ডিরেকশনটা চেঞ্জ করা যাবে না। তো আমি এখানে F1 পরিমাণ যে বলটা আছে এটাকে আমি ধরো এই বরাবর স্থির রাখলাম, দ্যাট মিনস F1টা আমাদের এই বরাবর কাজ করে, এবং আমি করলাম কি F2 বলটাকে ধরে F1 বলের মাঝে আনলাম এবং F1 বলের ঠিক শেষ পয়েন্টে আমি F2 বলের আদি পয়েন্টটা বসিয়ে দিলাম। আবার F3 পরিমাণ যে বলটা আছে এটাকেও ধরে আমি এই জায়গাটাতে নিয়ে আসলাম, যেখানে দেখতে পাচ্ছি F3 বলের একদম শীর্ষবিন্দু যেটা, সেটা হচ্ছে F1 বলের পাদবিন্দু বা ইনিশিয়াল পয়েন্টে যুক্ত আছে। তো এভাবে আমি একটা ট্রায়াঙ্গেল কিন্তু তৈরি করতেই পারি এবং প্রত্যেকটা বিন্দুর কিন্তু আলাদা আলাদা নাম দিতে পারি, যেমন ABC হচ্ছে এখানে একটা ট্রায়াঙ্গেল। এখন 3টা অসমান্তরাল বল যখন সাম্যাবস্থা তৈরি করবে এই বস্তুটার উপর, তখন আমাদের প্রথম যে শর্তটা হবে সেটা হচ্ছে এই 3টা বলের লব্ধি 0। দ্যাট মিনস আমি যদি F1 বলের কথা বলি, তারপর হচ্ছে F2 বলের কথা বলি, তারপর হচ্ছে আমি যদি F3 বলের কথা বলি, এই 3টা বলকে তুমি যদি ভেক্টরের মাধ্যমে যোগ করে, দ্যাট মিনস ভেক্টর যোগ যদি করো, তার মানটা যদি আমাদের 0 ভেক্টর আসে, তবেই আমি বলতে পারবো আমাদের এই বস্তুটা সাম্যাবস্থায় আছে। তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম কন্ডিশন। এখন তুমি এই কন্ডিশনটা দেখো তো কোথায় পাচ্ছ। তুমি দেখতে পাচ্ছ আমাদের A থেকে শুরু করে B পর্যন্ত আমি এখানে F1 বলটা পাচ্ছি, বি থেকে শুরু করে সি পর্যন্ত আমি F2 বল পাচ্ছি, আবার সি থেকে শুরু করে এ পর্যন্ত আমি F3 বল পাচ্ছি। তো যখন আমি এরকম একটা লুপ চালাবো বা সার্কেল চালাবো, তো এই লুপ অনুসারে দেখতে পাচ্ছ প্রত্যেকটা ভেক্টরকে যখন আমি যোগ করব তখন তাদের মান আসছে কি 0। তার মানে এটা কি নির্দেশ করে? অবশ্যই ত্রিভুজ সূত্র নির্দেশ করে, দ্যাট মিনস ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র নির্দেশ করে। তাহলে ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র যদি মানে আমাদের 3টা বল, তাহলে আমি বলতে পারি আমাদের বল 3টা অবশ্যই ভারসাম্য অবস্থায় কাজ করবে বা সাম্যবল হিসেবে কাজ করবে। এখন এই সমীকরণটাকে যদি আরেকটু মডিফাই করি, দেখো আমি যে কোনো একটা বলকে এক পাশে রাখলাম, ধরো F1 পরিমাণ বলটাকে আমি এক পাশে রাখলাম, তাহলে অপর পাশে কী চলে যাবে? অবশ্যই মাইনাস কমন যদি নিই তাহলে আমি এখানে পাবো F2 প্লাস হচ্ছে F3। তো এটা কি নির্দেশ করে দেখো তো, F2 প্লাস F3 এটা আসলে F2 এবং F3 বলের লব্ধি বা রেজাল্টেন্টকে নির্দেশ করে। তাহলে লব্ধি বা রেজাল্টেন্ট যেটা, সেটা হচ্ছে অপর 2টা বল, এবং ওই লব্ধি বা রেজাল্টেন্টের ঠিক বিপরীত বল হিসেবে কাজ করছে আমাদের F1 বল। তাহলে আমরা এটাও একটা কন্ডিশন আনতে পারি যে যখন 3টা অসমান্তরাল বল কোনো একটা বিন্দুর উপর কাজ করবে, তখন যে কোনো একটা বল হবে অপর 2টো বলের লব্ধির বিপরীত দিক বরাবর এবং লব্ধির মানের সমান। দ্যাট মিনস এখানে F1 বলের যে লব্ধির মান সেটা আসলে F2 এবং F2 বলের F2 এবং F3 বলের লব্ধির সমান হবে, একই সাথে এদের একে অপরের দিকটা বিপরীত দিকে হবে। একটু সহজ করে বোঝাই, এই ইকুয়েশনের মানে হচ্ছে কি, তুমি যদি F1 বলের মানটা বের করো,
এবং বাকি দুটো বলের যদি লব্ধির মান বের করো দ্যাট মিনস এখানে F2 বল ওর সাথে আমি যোগ করলাম হচ্ছে F3 বল। মান বের করার সিস্টেম হচ্ছে কি দুই পাশে মডুলাস দিতে হয়। তাহলে F1 বলের মান যা হবে F2 এবং F3 বলের লব্ধির যে মানটা তাই হতে হবে। তার মানে মানটা আমাদের সমান হতে হবে, কিন্তু দিকটা হতে হবে পরস্পর বিপরীতমুখী। F1 যেদিকে কাজ করছে এখানে নেগেটিভ চিহ্নর মাধ্যমে আমি বুঝতে পারছি F2 এবং F3 এর যে লব্ধি সেটা তার বিপরীতে কাজ করবে। তো আমরা চলো ছবির মাধ্যমে একটু দেখি। আমাদের 2 নম্বর ছবিটা খুব ভালো একটা ছবি। দেখো আমাদের এখানে F1 বলটা কেবলমাত্র এদিক বরাবর কাজ করছে, তাই না? তো তুমি দেখতে পাচ্ছ আমাদের এখানে F2 কাজ করছে, আবার এখানে F3ও কাজ করছে। যদি আমাদের এই তিনটা বল একটা সাম্যবল তৈরি করে তাহলে অবশ্যই F2 এবং F3 এর যে লব্ধিটা কাজ করবে সেটা F1 এর বিপরীতে কাজ করবে এবং সমান মান হিসেবে কাজ করবে। তো দেখো আমাদের বলের সামান্তরিক যে সূত্রটা আছে ওই সূত্র অনুসারে জানি আমাদের এখানে F2 এবং F3 বলের লব্ধি মোটামুটি মাঝখান বরাবর এভাবে কাজ করে। তাহলে আমি যদি এই লব্ধিটাকে ধরো সরাসরি এভাবে আঁকি এবং এই লব্ধিটার যদি আমি একটা মান তৈরি করে দিই, দেখো ধরো আমাদের এখন এই লব্ধি বলটা যে তৈরি হয়েছে ওর মানটা হয়েছে সরাসরি F1 বলের মানের সমান, তবেই আমি বলতে পারবো আমাদের এখানে তিনটা বল একটা সাম্যবল তৈরি করবে বা ভারসাম্য তৈরি করবে। দ্যাট মিনস আমাদের বস্তুটা একটা সাম্যাবস্থা থাকবে। তাহলে এই হচ্ছে আমাদের ঘটনা। তুমি এখানে F2 বল নিলে, F3 বল নিলে, এদের একটা লব্ধি তৈরি করলে যেটা হচ্ছে সরাসরি F1 বলের মতো লব্ধি এবং তার মানও হচ্ছে কি F1 বলের মতো। বাট আমাদের এখানে যে লব্ধিটা তৈরি হলো ধরো এটা হচ্ছে F প্রাইম। F প্রাইমের যে দিকটা সেটা হচ্ছে বিপরীতে কাজ করবে। কার বিপরীত? আচ্ছা আমি একটা সহজ জিনিস লিখি। এখানে আমরা আসলে লব্ধি তৈরি করেছি কার? F2 বল প্লাস হচ্ছে F3 বলের লব্ধি তৈরি করেছি। তো সরাসরি আমি এটা লিখে দিলাম এখানে। তো এই যে লব্ধিটা তৈরি করছি এই লব্ধির মানটা হচ্ছে F1 বলের মানের সমান, বাট লব্ধির দিকটা হচ্ছে ঠিক F1 বলের বিপরীত দিকে। তবেই আমি বলতে পারি আমাদের যেহেতু এদিক বরাবর একটা বল কাজ করছে, বিপরীত দিকে যেহেতু সমান ও বিপরীতমুখী আরেকটা বল কাজ করছে, তার মানে দুটো বল একে অপরের ক্রিয়াকে নষ্ট করে দেবে বা নালিফাই করে দেবে। এজন্য আমাদের বস্তুটা এখন সাম্যাবস্থা থাকবে। তো এই তো গেল আমাদের দুইটা কন্ডিশন। থার্ড যে কন্ডিশনটা সেটা হচ্ছে তিনটা বল যখন তিনটা অসমান্তরাল বল যখন ভারসাম্য তৈরি করবে বা সাম্যাবস্থা তৈরি করবে তখন তারা লামির উপপাদ্য মেনে চলবে। তো লামি ছিলেন একজন ম্যাথমেটিশিয়ান। তো ওনার ত্রিভুজের মাধ্যমে একটা উপপাদ্য আছে, সেই উপপাদ্যটা এখানে বলগুলো মেনে চলবে। তো দেখো আমি এখানে অলরেডি কিন্তু একটা ত্রিভুজ পেয়েছি। তো এই ত্রিভুজের একটা সূত্র আছে লামির সূত্র বলে যেটাকে। তো লামির উপপাদ্য অনুসারে আমি যদি যে কোনো একটা ত্রিভুজের বাহু নিই, দ্যাট মিনস তুমি ধরো তুমি AB একটা বাহু নিলে এবং এই বাহুটাকে তুমি ভাগ করে দিলে তোমার এই AB বাহুর বিপরীত দিকে যে কোণটা আছে সেই কোণের সাইন ধারা। তাহলে দেখতে পাচ্ছ AB বাহুর বিপরীত দিকে C নামক এই কোণটা আছে, তার মানে তুমি এখানে ভাগ করে দাও সাইন কোণ C দিয়ে, এটার মান যা হবে। তারপরে আমি আরেকটা জিনিস দেখাই, অন্য একটা বাহু নিই, ধরো BC বাহু নিই। B থেকে C যে বাহুটা আছে সেটাকে আমি নিলাম, ভাগ করে দিলাম তার বিপরীত দিকে থাকা কোণের সাইন দিয়ে। দ্যাট মিনস BC বাহুর বিপরীতে কাজ করছে আমাদের এ কোণটা। তো আমি এখানে কি লিখতে পারি? সাইন কোণ এ লিখতে পারি। এটা একটা ঘটনা গেল। এবং আমরা 3 নম্বর বাহুটা নিই, দ্যাট মিনস সি থেকে শুরু করে এ বাহু। তাহলে সি বাহুর বিপরীতে যে কোণটা কাজ করে সেটা হচ্ছে কি কোণ বি। তার মানে আমি এখানে সাইন কোণ বি দিতে পারি। তো এখন এই যে তিনটা জিনিস লিখলাম এরা পরস্পর সমান হবে যদি আমাদের এখানে এটা একটা ত্রিভুজ হিসেবে কাজ করে। এটা হচ্ছে আমাদের লামির উপপাদ্য। তাহলে লামির উপপাদ্য বা সূত্র অনুসারে আমাদের এখানে একটা বাহু এবং তার বিপরীত দিকের কোণের সাইন অবশ্যই অন্যান্য বাহু এবং তাদের বিপরীত দিকের কোণের সাইনের সমান হয়, মানে অনুপাতের সমান হয় আর কি। দ্যাট মিনস উপরে আমরা বাহুকে বসিয়েছি আর নিচে হচ্ছে সাইন ওই কোণটা বসিয়েছি। তাহলে দেখো তো আমরা এখানে যদি AB এর মানটা বসে তাহলে কি হবে? AB মানে হচ্ছে এখানে F1 পরিমাণ বল। তার মানে আমরা এখানে বলের মান নিয়ে কাজ করব, দিক নিয়ে কিন্তু কাজ করব না। তাহলে F1 বলের মান ডিভাইড বাই ওই F1 বলের বিপরীত দিকে যে কোণটা কাজ করে দ্যাট মিনস C কোণ, সেটা আমরা নিচে রাখলাম, ইজ ইকুয়াল টু B থেকে শুরু করে C। এটা কাকে নির্দেশ করে? BC এখানে হচ্ছে F2 বল নির্দেশ করে। তাহলে F2 বল উপরে থাকবে, নিচে থাকবে হচ্ছে সাইন কোণ A। তো এই যদি হয় ঘটনা, আমাদের এখানে 3 নম্বর আরেকটা বল কাজ করবে, সেটা হচ্ছে সি এ বরাবর, যার মান হচ্ছে কি F3। তাহলে উপরে বসবে হচ্ছে আমাদের এখানে F3 আর নিচে বসবে হচ্ছে কি সাইন কোণ বি। তো দেখো তো এই সবগুলো কি সেম হবে না? অবশ্যই সেম হবে। তাহলে এটাই হচ্ছে লামির সূত্র বা লামির উপপাদ্য। যখন কোনো একটা বস্তুর উপর তিনটা অসমান্তরাল বল ঠিক এই সূত্রটা ফলো করবে তখন আমি বলতে পারি ওই তিনটা অসমান্তরাল বল ওই বস্তুটাকে একটা ভারসাম্য অবস্থায় রাখবে বা বলের সাম্যাবস্থা তখন বজায় থাকবে। তো এখন তুমি যদি ঠান্ডা মাথায় দেখো আমরা এখানে আসলে 5টা কন্ডিশন পেয়েছি। আমি একটু একে একে বলি, আমি জাস্ট মুখে বলছি, তোমরা মিলিয়ে নিও। প্রথম কন্ডিশন, এ নামক কন্ডিশন, সেটা হচ্ছে তিনটা বল
অসমান্তরাল থাকবে এবং তারা একই সমতলে কাজ করবে। একই সমতল মানে হচ্ছে কি, তুমি যদি এখানে একটা প্লেন ধরো, দ্যাট মিনস এটা হচ্ছে একটা প্লেন মানে হচ্ছে কি একটা তল, তাহলে এরকম একটা যদি আমি তল ধরি এখানে, এই তল বরাবর আমাদের 3টা বল কাজ করবে। এটা হচ্ছে আমাদের এখানে একই তল বরাবর কাজ করা বা সমতলে কাজ করা। তাহলে 3টা বল অসমান্তরাল হবে এবং তারা একটা নির্দিষ্ট সমতল বরাবর কাজ করবে। দ্যাট মিনস তুমি এখানে বলতে পারো এটা একটা প্লেট বা এটা একটা টেবিলের উপরে 3 দিক থেকে 3টা বল কাজ করছে। এটা হচ্ছে সমতলে কাজ করা বলের বৈশিষ্ট্য। 2 নম্বর যেই বৈশিষ্ট্যটা আছে, দ্যাট মিনস আমি বি নম্বর লিখলাম, মুখে বলছি। 2 নম্বর বৈশিষ্ট্যটা হচ্ছে কি, বলগুলো একই বিন্দুতে অথবা একই বস্তুতে ভিন্ন ভিন্ন দিকে কাজ করবে। তুমি দেখতে পাচ্ছ আমাদের এখানে প্রথম বস্তুটার মধ্যে ও ছিল আমাদের সেই বিন্দু, তার মানে একটা বিন্দুর মধ্যেই তারা ভিন্ন ভিন্ন ডিরেকশনে কাজ করছে। তাই কিন্তু আমরা দেখছি যে ভিন্ন ভিন্ন দিকে তারা কাজ করছে। তাহলে এটা হচ্ছে বি নম্বর কন্ডিশন। আমি যদি সি নম্বর কন্ডিশনের কথা বলি, সেটা হচ্ছে যে কোনো একটা বলের মান অপর 2টা বলের লব্ধির সমান এবং বিপরীতমুখী হবে। যেমন দেখতে পাচ্ছি আমাদের এখানে যে কোনো একটা বল F1, এটা হচ্ছে অপর 2টা বল, দ্যাট মিনস F2 এবং F3, এদের লব্ধির সমান হয়েছে এবং বিপরীতমুখী হয়েছে। তো এটা হচ্ছে আমাদের 3 নম্বর কন্ডিশন গেল। 4 নম্বর যে কন্ডিশনটা, দ্যাট মিনস ডি নামক যে কন্ডিশনটা, সেটা হচ্ছে আমাদের 3টা বল যদি অসমান্তরাল থাকে, একই সাথে তারা যদি আমাদের বলের মানে ভেক্টরের যদি ত্রিভুজ সূত্রটা মেনে চলে, তাহলে আমি বলতে পারি তারা অবশ্যই অসমান্তরাল বলের উদাহরণ। তার মানে ভেক্টরের ত্রিভুজ সূত্র কি? অবশ্যই এই দুটো লাইন, দ্যাট মিনস এই দুটো লাইন আসলে ভেক্টরের ত্রিভুজ সূত্রকে নির্দেশ করে। এবং এটা কিন্তু যোগের সূত্র ছিল, ত্রিভুজ সূত্রটা ছিল কি একটা যোগের সূত্র। তো ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র যদি মেনটেন করে, অথবা যদি বলতে পারি যে সামান্তরিকের সূত্র মেনটেন করে, তাহলে সেটাই কি আমাদের বলের মানে ভারসাম্য রক্ষা করবে। আর ই নম্বর যেই কন্ডিশনটা আছে বা 5 নম্বর যে কন্ডিশনটা আছে, সেটা হচ্ছে আমাদের 3টা বল যদি লামির উপপাদ্য মেনে চলে বা লামির সূত্র যদি মেনে চলে, তাহলে আমি বলতে পারি তারা আসলে একটা ভারসাম্য তৈরি করবে কোন একটা বস্তুর উপর। তো এই হচ্ছে 5টা কন্ডিশন যখন 3টা অসমান্তরাল বল কোন একটা বস্তুর উপর কাজ করে এবং সে বস্তুটাকে ভারসাম্য অবস্থায় রাখে। এবার ওয়েডিমির পক্ষ থেকে তোমাদের জন্য থাকছে দারুণ কিছু সারপ্রাইজ, যার প্রথমটা হচ্ছে ডিজিটাল লাইব্রেরি। আমাদের এই লাইব্রেরির লিঙ্ক তুমি পেয়ে যাবে এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে, যেখানে আমাদের প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক এবং নোটগুলো পেয়ে যাচ্ছ কেবলমাত্র এক ক্লিকই। তুমি তোমার পছন্দের মতো যে কোনো সাবজেক্টের ক্লাস করতে পারবে এই লাইব্রেরি থেকে, যে কোনো ক্লাসের নোট তুমি ডাউনলোড করতে পারবে দেশের অন্যতম এই বড় ডিজিটাল লাইব্রেরি থেকে। এরপর তোমাদের জন্য থাকছে আমাদের বেস্ট রিসোর্স থেকে তৈরি করা ক্লাসগুলো, যেখানে আমরা বিশ্বের টপ লেভেলের বইগুলো ফলো করে তোমাদের জন্য ক্লাসগুলো বানিয়ে থাকি। সেই সাথে আমাদের অনেকগুলো অফিসিয়াল বই আছে, যার মধ্যে হাজারো প্রবলেমগুলো নিয়ে আমরা তোমাদের জন্য ক্রাশ চ্যালেঞ্জগুলো বানাই, যেগুলো আমরা ধরে ধরে তোমাদেরকে সলভ করাই। তারপরে তোমাদের জন্য থাকছে হচ্ছে আমাদের পেইড কোর্সের সুযোগ, যেখানে তোমরা ফ্রি ক্লাসগুলোতে এত পরিমাণ সুযোগ পাচ্ছ এবং সেখানে পেইড কোর্সগুলো তোমাদের জন্য, তোমাদের প্রিপারেশনের জন্য অনেক বেশি পরিমাণ ইম্পর্টেন্ট, যেগুলো তোমাদের প্রিপারেশনগুলোকে এক্সট্রা একটা লেভেলে নিয়ে যাবে। আমাদের পেইড কোর্সগুলো সম্পর্কে ডিটেলস জানার জন্য তোমরা আমাদের এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে যেতে পারো। সেখানে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবে এবং সেখানে গিয়ে তোমরা জানতে পারবে আমরা বছরের কোন সময়টাতে কোন ধরনের কোর্সগুলো রানিং করাচ্ছি এবং কোন ধরনের কোর্সগুলো আমরা পরবর্তীতে লঞ্চ করব। এরপরে তোমাদের জন্য থাকছে আমাদের স্টুডেন্ট কমিউনিটি। তোমরা সেখানে জয়েন করতে পারো। আমাদের অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক হচ্ছে facebook.com/oedemy এবং তোমরা চাইলে আমাদের ফেসবুক গ্রুপেও জয়েন করতে পারো। গ্রুপের লিঙ্ক হচ্ছে facebook.com/groups/oedemy। তারপর তোমাদের জন্য থাকছে আমাদের ক্লাস এবং কোর্স নিয়ে সমস্ত আপডেট খবর জানার প্রসেস। তার জন্য তোমাকে জয়েন করতে হবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক হচ্ছে t.me/oedemy। এখানে জয়েন করলে তোমরা আমাদের প্রতিদিনের ক্লাসের খবরগুলো পেয়ে যাবে। কোন দিন কোন কোর্সটা আমরা লঞ্চ করছি, কোন কোর্সটা বর্তমানে রানিং আছে, কোন কোর্সটাতে তুমি ভর্তি হতে পারবে, সমস্ত ধরনের খবর তোমরা জেনে যাবে আমাদের এই টেলিগ্রাম চ্যানেল থেকে। তাহলে এখনই জয়েন করে ফেলো t.me/oedemy এখানে গিয়ে। এবার আমি তোমাদেরকে আমার পরিচয়টা জানাচ্ছি। আমি হচ্ছি ইমতিয়াজ, ওয়েডেমি সহ ক্রাশ ইঞ্জিনিয়ারিং এবং টকডেমির ফাউন্ডার হিসেবে কাজ করছি, যেখানে ওয়েডেমিতে আমি স্কুল এবং কলেজ লেভেলের স্টুডেন্টদেরকে পড়াই, ক্রাশ ইঞ্জিনিয়ারিংয়ে আমি ইঞ্জিনিয়ারিং লেভেলের স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি এবং টকডেমিতে মেডিকেল সায়েন্সের স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি। সেই সাথে আমি বিগত 10 বছর ধরে 5 লাখেরও বেশি স্টুডেন্টদেরকে অনলাইন এবং অফলাইনে পড়িয়েছি। আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে বিএসসি কমপ্লিট করেছি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং নিয়ে, এমএসসি কমপ্লিট করেছি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে এবং বর্তমানে একটা ইউনিভার্সিটিতে লেকচার হিসেবে কাজ করে যাচ্ছি।